রাস্তার পাশে সারি সারি ম্যাপল গাছ আর সিডার গাছ মাথা উঁচু করে আছে। ঝিরিঝিরি বাতাস বইছে, কখনো কখনো এই বাতাসে শরীরে ছোটখাটো ঝাঁকুনি দিচ্ছে, মনে হচ্ছে শীতের আগমন ঘটবে, কিন্তু না, এখন তো বসন্ত, শীত তো কবেই চলে গেছে। তবে কি শরীরে তাপ বৃদ্ধি পাচ্ছে, জ্বরের আগমন ঘটছে, এই পরদেশে অসুখ জিনিসটা একদমই কাম্য নয় নাফিজের। মনটা অদ্ভুতভাবে পিছনে ফিরতে চাইছে। মায়ের কথা মনে তার, তবে মায়ের ছায়া হয়ে যে ছিল, সেই ছায়া বড় আম্মুর কোলে মাথাটা এলিয়ে দিতে ইচ্ছে করছে খুব, যেমনটা কদিন আগে ও দিয়েছিল। কিন্তু আজ শত শত মাইল দূর এই মানুষটা থেকে চাইলে ও বলতে পারবে না একটাবার মাথায় হাত রাখতে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। হোস্টেলে পৌঁছুতে আরও ২০ মিনিটের রাস্তা পাড়ি দিতে হবে। শরীরটা তো সায় দিচ্ছে না, বুঝি জীবন রঙ্গসাঙ্গ হবে তার। এই মুহূর্তে একটা বার বড় আম্মুর আওয়াজ শুনতে পারলে বোধহয় যমদূতকে ও হাসি মুখে বরণ করা যেত। হাঁটতে হাঁটতেই মোবাইলটা হাতে নিল নাফিজ, ঝাপসা চোখেই নাম্বারটা ডায়াল করল। হ্যালো নাফিজ, কেমন আছিস বাবা? তুই কালকে কল দিলই না কেন রে? আমাকে দুশ্চিন্তায় ফেলে কি সুখ পাস বলতো? চলে আয় না বাবা আমার কাছে ফিরে, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না, কত কষ্ট হয় আমার বুঝিস না কেন? একদমই কথাগুলো বলে চলছেন কবিতা বেগম, কিন্তু ওপাশ থেকে শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ আসছে। নাফিজের কোনো উত্তর নেই, শুধু পাশ থেকে একটা মেয়ের গলা শোনা গেল, নাফিজ ওপেন ইউর আইস, হোয়াট হ্যাপেন উইথ ইউ নাফিজ, ওপেন ইউর আইস। ৮ ঘন্টা পর নাফিজ চোখ খুলল। চোখের সামনে দুইটা নগ্ন সাদা পা, মাথায় কারো হাত। চোখ দুটো পুরোপুরি খুলে দেখার চেষ্টা করছিল মানুষটাকে, তখনই আওয়াজ এলো, ডোন্ট গেট আপ, ইউ নিড মোর রেস্ট, আইল কাম ব্যাক, জাস্ট ওয়েট আ মিনিট বলেই চলে গেল এনা। হ্যাঁ, কণ্ঠ শুনেই নাফিজ বুঝতে পেরেছে এটা এনা, কিন্তু এনা এখানে কেন? না তো, এনা নয়, সে এখানে কেন? রুমটা হোস্টেলের রুম নয়, তাহলে কি এনা নিয়ে এসেছে এখানে? নাফিজ তো রাস্তায় হাঁটছিল, হ্যাঁ মনে পড়েছে তার, সে তো বড় আম্মুকে কল করেছিল, তারপর আর কিছুই মনে পড়ছে না। নাফিজ নিজের আশেপাশে কিছু খুঁজতে থাকে, তখনই এনা রুমে আসে স্যুপ নিয়ে। এটা খুঁজছ? মোবাইলটা দেখিয়ে। আমি এখানে কেন, আর তুমিই বা এখানে কেন? নাফিজ বলছি মিতার আগে এটা শেষ করো, স্যুপটা এগিয়ে দিয়ে। এনা নাফিজ মোবাইলটা নিয়ে বড় আম্মুকে কল ডায়াল করতে করতে বলে, আমি খাবো না, আমার হোস্টেলে যেতে হবে এক্ষুনি। তা বললে তো হবে না, আমি তোমার বড় আম্মুর আদেশ, তুমি যেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বেড থেকে না উঠতে পারো, কড়া নিষেধাজ্ঞা আছে। নাফিজ অবাক হয়ে তাকায় এনার দিকে, ততক্ষণে কলটা বেজে বন্ধ হয়ে যায়, ওপাশ থেকে রিসিভ হয় না। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সত্যি বলছি আমি, তুমি যখন রাস্তায় সেন্স হারাও তখন আমি আর মম ওই রাস্তায় হাঁটছিলাম। দূর থেকে মম তোমাকে দেখে আমায় বলল উইটা নাফিজ না, যতক্ষণে আমি তোমায় দেখি ততক্ষণে তুমি নিচে পড়ে গিয়েছ। আমরা দৌড়ে সেখানে যাই, তখন দেখি তুমি কলে ছিলে। বড় আম্মু লেখা নাম্বারটা থেকে কেউ একজন উদ্বিগ্ন হয়ে বারবার বলছে তোমায় দেশে ফিরে যেতে, তারপর আমি নিয়ে কথা বলেছিলাম। তোমার অবস্থা সম্পর্কে বারবার কল করে জেনে নিচ্ছেন, আর আমায় বলে দিয়েছেন যেন তোমার পুরো খেয়াল রাখি, আর উনি ২-৩ দিনের মধ্যেই আসছেন। না, তুমি কেন বলতে গেলে আমি অসুস্থ? সিট, বড় আম্মু পাগল হয়ে যাবে আমার কথা ভাবতে ভাবতে, আর এমন দেখে কেয়া আবার আমায় আরও বেশি ঘৃণাফিজ বিড়বিড় করে বলছিল কথাগুলো, কিন্তু এনার তাকিয়ে থাকা চুপ হয়ে গেল। কেয়া কে? আগ্রহী দৃষ্টি নিয়ে প্রশ্নটা করল এনা। দেখেই বোঝা যাচ্ছে এনার মনে ঝড় বইছে কোনো অজানা ভয়ের। নাফিজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আমি কখন থেকে এখানে? ৫টার দিকে নিয়ে আসছি আমরা তোমাকে। আচ্ছা সোজা হয়ে বসো তো, এবার দেখি জ্বরটা কমল কি না।
বলেই এনা নাফিজের একদম পাশে এসে দাঁড়ালো, কিন্তু কেন যেন এতটা কাছে আসাটা খুব বড় একটা ভুল হয়েছে। শরীরটা অসাড় লাগছে। এনার হাতটা নাফিজের কপালে উঠাতে গিয়ে খেয়াল হলো কাঁপছে হাতটা। এমন তো না যে আজ প্রথমবার কোনো ছেলের এত কাছে এসেছে, তবে নাফিজের কাছে আসলেই কেন এমন হয়? অনেক ভেবে কাঁপা কাঁপা হাতেই কপালটা ছুঁল নাফিজের। না, জ্বরটা এখনো ছাড়েনি। ইঞ্জেকশন তো লাগিয়েছিল ডক্টর, তবুও ছাড়ল না কেন জ্বরটা? এনা এক প্রকার জোর করে স্যুপ খাওয়াচ্ছে নাফিজকে। এরই মাঝে বড় আম্মু ভিডিও কল করে। নাফিজ আর বড় আম্মুর কথার মাঝেই নাফিজ কেয়াকে দেখতে পেল। হয়তো কিছু খুঁজছে মায়ের রুমে, তখন খেয়াল করল তার মা নাফিজের সাথে কথা বলছে। নাফিজকে এতদিন পর দেখার লোভটা সামলাতে না পেরে আর চোখে তাকালো মোবাইলের স্ক্রিনে। তাকাতেই যেন দুনিয়াটা ধ্বংস হবার উপক্রম তার। নাফিজ অর্ধশোয়া পাশে একটা সুন্দরী মেয়ে, যে কিনা সামান্য একটা টপ আর শর্ট স্কার্ট পরে আছে। কেয়া মায়ের পিছন থেকে দেখছিল, তাই এনার পুরো চেহারা দেখতে পেল না, সাথে এনার হাতের স্যুপ কাপটাও দেখল না। নাফিজের ও চোখ আটকালো বড় আম্মুর পেছনে থাকা কেয়ার দিকে। মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে আগের থেকে। মায়াবী চোখের নিচটা ও যেন কালো মেঘে ছেয়ে গেছে। বুকটা মোচড় দিয়ে উঠল যেন নাফিজের। এত পরিবর্তন এই কয়েক মাসে? নাকি কোনো কষ্টে আছে তার এই মায়াবিনী? কিন্তু কি কষ্ট থাকবে তার? কষ্ট তো ছিলই নাফিজের উপস্থিতি। এখন তো নেই নাফিজ, তার কোনো সুখে ভাগ বসাতে। তাহলে কেন কষ্টে আছে কেয়া? নাকি অনেকদিন পর দেখছে বলে এমনটা লাগছে? নাফিজের চোখে চোখ পড়তেই চলে গেল কেয়া। তারপর দুদিন নাফিজ এনাদের বাসায়ই ছিল। এনার মা আর নাফিজের বড় আম্মুর মধ্যে কলে কথা বলেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। নাফিজ ও সুস্থ হয়ে হোস্টেলে ফিরে আসে। পুনরায় পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে নাফিজ বড় আব্বু বড়াম্মুর সাথে রোজই কথা হয় আবার ও, তবে এবার বড় আম্মু জোরাজুরি করে আসার প্ল্যান করেই ফেলে। এদিকে এনা ও সারাক্ষণ নাফিজের সাথে এক প্রকার চিপকেই থাকে ক্যাম্পাসে, রেস্টুরেন্টে, যেখানেই যায় ফ্রেন্ডদের সাথে এনা কিভাবে যেন খোঁজ করেই ফেলে। জাহিন এখন ও পিছু হাটে নিশে কেয়াকে এবার নিজের করেই দম নিবে ভেবে নিয়েছে। কিন্তু কেয়া তো সহজে হার মানবে না, তাই খুব সুন্দর করেই একটা ছক কষেছে এবার জাহিনকে একেবারের জন্য বিদায় করার। তবে তার জন্য কিছুদিন সময় চাই তার। কারণ তাড়াহুড়ো করে নিজের প্ল্যান ফলপ করার কোনো মানেই হয় না। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে নাফিজ, সাথে বন্ধু হ্যারি, আর জোর করে সাথে এসেছে এনা। বড় আম্মু আসবে আজ, তাই অপেক্ষা করছে তারা। প্রায় ঘণ্টা খানেক পর দূর থেকেই চোখে পড়ল বড় আম্মু। নাফিজ হাত উঠিয়ে বড় আম্মুকে ইশারা করতেই চমকে ওঠে, হাত নাড়ানো ও বন্ধ হয়ে যায়। ব্লু জিন্স, হোয়াইট লং টপ, গলায় স্কার্ফ, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো খোলা, খুব চেনা অবয়ব। থমকে যায় নাফিজের সময় সেখানেই। সে কি ঠিক দেখছে নাকি চোখের ভুল? নাকি মনের? হয়তো মন আর চোখ দুটোরই। কই, বড় আম্মু তো একবারও বলেনি সে আসবে। কেমন আছো বড় আম্মু? আরও চোখে কেয়ার দিকে তাকায় নাফিজ, কিন্তু সাহস হল না মানুষটাকে জিজ্ঞেস করার কেমন আছে সে। কেয়া ও তাকিয়ে আছে নাফিজের দিকে, সানগ্লাসের আড়ালে তাকিয়ে থাকা চোখ দুটো বোঝা নাফিজের সাধ্যি নেই। যতটা খুশি সে নাফিজকে দেখে হয়েছে, ঠিক ততটাই রাগ লাগছে নাফিজের পাশে দাঁড়িয়ে থাকা এনাকে দেখে। তাই নাফিজ কেমন আছে জিজ্ঞেস করতে নিয়ে ও জিজ্ঞেস করল না। আমি ভালে আছি রে বাবা, তোর শরীরটা এখন কেমন? কবিতা বেগম: খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। আর চোখ দুটো ও যে শান্ত হলো আমার কেয়াকে দেখে। সে কি আমায় দেখার জন্যই এসেছে এত দূর? তাহলে আমার সাথে কথা বলছে না কেন? মনটা যে বড্ড আনচান করছইল কবে থেকে তার আওয়াজ শোনার জন্য। ভালো কথা না বলুক, অন্তত বকা ঝকাই করুক,
অপমানই করুক তবু ও কথা তো বলুক একটি বার, মনে মনে ভাবছে নাফিজ কথাগুলো। বড় আব্বু কেমন আছে আর তোমরা একা চলে এলে? নাফিজ: তোর বড় আব্বু ভালো আছে। আর তুমি এনা তাই না, তোমার সাথেই কথা বলেছিলাম। তা কেমন আছো তুমি? জি আন্টি ভালো আছি, আপনারা কেমন আছেন? আর ও কে তো পরিচয়ই করালেন না, কেয়াকে উদ্দেশ্য করে। আমরা ভালোই আছি, শুধু মনটা খারাপ ছিল ছেলেটার জন্য, এখন দেখে নিয়েছি খুব ভালো লাগছে। আর ও তো কেয়া? নাফিজ বলেনি কখনো ওর কথা। আমার মেয়ে কেয়া। হ্যালো, নাইস টু মিট ইউ কেয়া। এনা: হাই, নাইস টু মিট ইউ টু মিস। এনা: আমার নাম এনা, হাত বাড়িয়ে বলল এনা। আর হ্যারিকে দেখিয়ে বলল, হি ইজ হ্যারি আওয়ার ফ্রেন্ড। হ্যালো খেয়া, আম হ্যারি, হাত এগিয়ে দিয়ে। নট খেয়া, ইটস কেয়া, খানিকটা মুখ ভেঙিয়ে বলল কেয়া। ও ওকে, কেয়া। নাফিজ এখন ও তাকিয়ে আছে কেয়ার দিকে, ভাবছে কিছু তো বলো কেয়া। তখনই কেয়া বলল, আম্মু এয়ারপোর্টে কি দাঁড়িয়ে থাকবে নাকি? এই ফকি নাফিজকে বলো ট্যাক্সি করতে, হোটেলে যাব। তৎক্ষণাৎ এনা বলে উঠল, নো মম বলেছে আন্টি যে কদিন থাকবেন আমাদের বাসায়ই থাকবেন। এনা খানিকটা বিরক্তি নিয়ে তাকালো কেয়া এনার দিকে। এত আদিক্ষেতা কিসের এদের? না রক্তের সম্পর্ক, না পূর্ব পরিচিত। শুধু কি নাফিজ বন্ধু বলে এত কিছু, না অন্য ব্যাপার? কেয়া মনে মনে ভাবছে এসব। না মা, এটা কি করে হয়? আমি বেশ কয়েকটা দিন থাকবো আর নাফিজের সাথে সময় কাটাবো, তাই আশা। কবিতা বেগম: হয়া আন্টি, এজন্যই মম এই ডিসিশন নিয়েছেন। আর এমনিতেই ও ভার্সিটির কাজে অস্ট্রেলিয়া গেছে, কাল কিছুদিন থাকবে সেখানে, আপনারা গেলে আমার আর মম এর জন্যই ভালো হবে। এনা এনার কথায় কবিতা বেগমের ও মনে হলো যাওয়া উচিত, তবুও একটু সংকোচ বোধ করছেন। কিন্তু নাফিজ কিছু বলতে যাবে তার আগেই এনা জোর করে কবিতা বেগমকে গাড়িতে নিয়ে গিয়ে বসালেন। নাফিজ আর হ্যারি তাদের ব্যাগপত্র সব উঠিয়ে নিয়ে গাড়িতে রাখল। গাড়ির পেছনের সিটে প্রথমে কেয়া, পরে কেয়ার মা, আর অন্য পাশে এনা বসল। সামনে হ্যারি আর ড্রাইভিং সিটে নাফিজ বসল। এখনও কেয়া আর নাফিজ দুজন দুজনের সাথে কোনো কথা বলেনি, এটা লক্ষ্য করছিল এনা। আর এখন ফ্রন্ট মিরর থেকে বারবার কেয়াকে দেখছে নাফিজ, সেটা ও চোখ এড়াল না এনার। কেমন যেন বুকটা ভার লাগছে এখন এনার, কিছু পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয়। প্রায় ৩৫ মিনিট পর এনাদের বাসায় পৌঁছল তারা। বাসায় ঢুকতেই এনার মা কেয়ার মায়ের সাথে কুশল বিনিময় করলেন, তারপর কেয়ার সাথে পরিচিত হয়ে নিলেন। এরই মাঝে এনার মা নাফিজকে তার ব্যাগ, বুকস আর কিছু ড্রেস নিয়ে আসতে বললেন হোস্টেল থেকে, যেন কিছুদিন এখানে থেকেই ভার্সিটি যেতে পারে সে। এনাদের বাসায় ৩টা বেডরুম থাকায় কেয়াকে এনার রুম শেয়ার করতে বলেছে, যেহেতু তারা সমবয়সী আর গল্প আড্ডা ও দিতে সুবিধা হবে। তার পাশেই গেস্ট রুমটা নাফিজের জন্য রাখা হয়েছে। আর অনামিকাদের বেডরুমে অনামিকা আর কবিতা থাকবেন, যেন তারা একসাথে গল্প গুজব করতে পারেন। কেয়া রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। অনামিকা বেগম কিচেনে ঢুকলেন সবার জন্য নাশতা তৈরি করতে। কবিতা বেগম ও বারণ শুনলেন না, ঢুকে গেলেন কিচেনে। এনার ও কল এসছিল, সে ও চলে গেছে ফ্রেন্ডসদের সাথে। আধ ঘন্টা পর নাফিজ এলো কিছু কাপড়চোপড় আর বইপত্র নিয়ে। অনামিকা বেগম মেয়েডকে বললেন নাফিজকে গেস্ট রুমটা দেখিয়ে দিতে। মেইড রুমটা দেখিয়ে চলে গেলে নাফিজ নিজের জিনিসগুলো গুছিয়ে বেরিয়ে গেল রুম থেকে। চোখে পড়ল এনার রুমে শায়িত কেয়াকে। কেন যেন সামলাতে পারল না সে, নিজেকে ঢুকে পড়ল রুমে। বেডের পাশে হাঁটু গেড়ে বসল আর অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কেয়ার দিকে। চোখের সামনে এলোমেলোভাবে চুল ছিটিয়ে পড়ে আছে কেয়ার।
না চাইতে ও অবাধ্য হাত চলে গেল কেয়ার মুখের ওপর থাকা চুলগুলোতে। আলতো হাতে চুলগুলো কানের পিছে গুজে দিল। নাফিজের হাতের স্পর্শে নড়েচড়ে উঠল কেয়া, তবে ঘুম ভাঙেনি তার এই ভেবে নাফিজ চুমো আঁকল কেয়ার কপালে। চুমো একে মুহূর্তেই উঠে চলে গেল নাফিজ রুম থেকে, আর কেয়া ধরফরিয়ে উঠে বসল। কি হলো এতক্ষণ এই ভেবে চোখ বড় বড় হয়ে গেল। শ্বাসপ্রশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে কেয়ার। নাফিজ রুম থেকে বের হওয়ার সময় এনা আসল। নাফিজকে তার রুম থেকে বের হতে দেখে এনা কিছুটা দ্রুত পায়ে রুমে এলো। এসেই অবাক কেয়া স্থির হয়ে বসে আছে এক দৃষ্টিতে, যেন এই মুহূর্তে কোনো তুফান এসে গেছে তার ওপর দিয়ে। কেয়া এখনো বেখেয়ালে বসে আছে। এনা যে রুমে এসেছে তার কোনো হদিস নেই। এনা কিছুটা কাছে এসে দাঁড়িয়েছে কেয়ার, তারপর আস্তে করে ঝাঁকালো কেয়াকে। কেয়া, আর ইউ ওকে? এনা, হুম আম এবসুলটলি ওকে। কেয়া, শিওর? ইয়া। রুমে কি কেউ এসেছিল? আই মিন নাফিজ। এনা। এনার মুখে নাফিজের নামটা শুনেই কেন যেন মেজাজটা বিগড়ে গেল কেয়ার। মোটেও সহ্য হয় না কোনো মেয়ের মুখে নাফিজের নামটা, তাই তো কেয়া লোপার মুখ থেকে শুনতে পারবে না বলেই খুন করতে চেয়েছিল লোপাকে। হ্যাঁ, ঠিক সেদিনই গাড়ি চাপা দিতে গিয়েছিল কেয়া লোপাকে, যেদিন লোপা বলেছিল আজই নাফিজ আমার হবে, প্রয়োজন হলে ফাঁসিয়ে দেব নাফিজকে আমার সাথে, তবুও সে আমার হবে। কথাটা সহ্য করা কেয়ার ক্ষমতার বাইরে, তাই তো সেদিন লোপা কলেজ থেকে ফেরার জন্য যখন রোড ক্রস করছিল ইচ্ছে করে কেয়া ধাক্কা মারে গাড়ি দিয়ে, আর সেখানেই পড়ে থাকে লোপার ক্ষতবিক্ষত শরীরটা। আজ ও কোমায় আছে লোপা। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে আছে। উদ্দেশ্য হালকা খাবার খাওয়া, কারণ রাত হতে এখনও অনেকটা সময় বাকি। অনামিকা আর কবিতা পাশাপাশি, অনামিকার পাশে এনা, কবিতার পাশে কেয়া, টেবিলে আরও দুটি চেয়ার খালি। নাফিজ মাত্রই ফ্রেশ হয়ে এসেছে, টেবিলের সামনে কোথায় বসবে একটু দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। একবার ভাবছে কেয়ার পাশেই বসবে, কিন্তু কেয়া যদি রেগে যায়। আবার ভাবছে এনার পাশে বসবে, তাতে এনা কিছু মনে করবে না, কিন্তু এনার মা খারাপ ভাবতে পারেন। এমন দ্বিধা দ্বন্দ্বিতা নিয়ে যখন নাফিজ দাঁড়িয়ে আছে তখনই অনামিকা বললেন, বসছ না কেন নাফিজ? আর কিছু ভাবতে না পেরে নাফিজ কেয়ার পাশের চেয়ারটা বসে পড়ল। এনা মন খারাপ করে নাফিজের দিকে তাকালো, তবে নাফিজের সেদিকে খেয়াল নেই, সে মাথা নিচু করে প্লেট নিচ্ছে। আর কেয়া তো মনে মনে অনেক খুশি হলো, তবে প্রকাশ করল না। খাবারের ফাঁকে নাফিজ আর চোখে তাকালো কেয়ার দিকে, তখন কেয়া খাবারের দিকে তাকানো। যখন কেয়া আর চোখে নাফিজের দিকে তাকালো তখন নাফিজ নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। কেয়া কানাডা পৌঁছেছে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নাফিজ কেয়াকেও কারো সাথে টু শব্দটি করেনি। হঠাৎ লবণের কৌটোটা নেওয়ার জন্য নাফিজ হাত বাড়াতেই কেয়া ও হাত বাড়ায় সেইটা নিতে। অজান্তেই দুজনের হাত একে অপরের হাতকে স্পর্শ করল। সাথে সাথেই কেয়া হালকা কেঁপে উঠল। তুমি নাও, আমি পড়ে নিচ্ছি। নাফিজ, না সমস্যা নেই, তুমি নাও, আমি পড়ে নিচ্ছি। এনা। সন্ধ্যায় নাফিজ কোনো প্রয়োজনে হ্যারির সাথে বাইরে গেল। অনামিকা, কবিতা বসে গল্প করছেন, আর এনা, কেয়া চুপচাপ নিজেদের মোবাইল নিয়ে বসেছে। কেয়া ফেসবুকে নাফিজের অ্যাকাউন্টটা বের করে চেক করছে, টাইমলাইনে কিছু ছবি দেখে থমকে গেল কেয়া। একটা ছবিতে এনা নাফিজের গলা পেঁচিয়ে ধরেছে, বোঝাই যাচ্ছে কোনো কারণে নাফিজকে মারছে সে। তবু ও কেয়ার ছবিটা সহ্য হল না। অন্য ছবিতে সব ফ্রেন্ডরা একসাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আর এনা নাফিজের দিকে তাকিয়ে আছে। এনা একবার ছবির দিকে তো একবার এনার দিকে তাকালো।
তারপর চোখটা নিচে রেখে এনাকে বলে উঠল, নাফিজকে ছাড়া একদমই চলতে পারো না? কপট রাগের সুরে বলল। এনা খানিকটা চমকে গেল কেয়ার কথায়। মোবাইলটা থেকে চোখ সরিয়ে কেয়ার দিকে তাকালো এনা আর প্রশ্ন করল, এ কথা কেন জিজ্ঞেস করছো? কেয়া এবার একটু স্বাভাবিক হয়ে বলল, এমনিতেই তোমরা সব ফটোতে একসাথে, তো তাই। ও আচ্ছা, সত্যি বলতে ভালো লাগে না একদমই নাফিজকে ছাড়া ঘোরাফেরা? এনা। কেয়ার রাগের পরিমাণ বেড়ে গেল, তবে বুঝতে দিল না এনাকে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, তাই ছবিতে ও বোঝাই যাচ্ছে তোমরা কত হ্যাপি একসাথে। রাত প্রায় 11টা, নাফিজ বাড়ি ফিরেছে। সবাই রাতের খাবার খেতে বসেছে। নাফিজ এবার আগেভাগেই বড় আম্মুর পাশের চেয়ারটায় বসেছে। কেয়া এসে নাফিজের পাশের চেয়ারটায় বসতে নিলে এনা হুট করেই বসে পড়ে, যেটা দেখে কেয়া ছাড়া বাকি সবাই একটু তজ্জব হয়, তবে কেয়ার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। সে গিয়ে নাফিজের মুখোমুখি চেয়ারে বসে। তবে মুখভঙ্গি স্বাভাবিক দেখে নাফিজ আর কবিতা বেগম বেশ অবাকই হয়। এনা, এটা কোনো ধরনের অসভ্যতা মেহমানের সাথে? অনামিকা। কি হয়েছে মম? এনা। কি হয়েছে তুমি জানো না? কেয়াকে বসতে না দিয়ে এভাবে তুমি বসে গেলে কেন? অনামিকা। কেয়া বুঝি বসতো এখানে? সরি, আমি আসলে বুঝতে পারিনি। মুখটা ইনোসেন্ট বানিয়ে বলল কথাগুলো এনা। কেয়া বলে উঠল, না আন্টি, এমন কিছুই না, আমি খেয়াল করতে পারিনি বলেই খাবারে মনোযোগ দিল। আর নাফিজ খাবারের ফাঁকে ফাঁকে কেয়াকে দেখছে। ডিনার শেষে সবাই বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে বসল। এনাদের বাড়িটা সামনের দিকটা একেবারেই শহরতলির ফ্ল্যাট বাসাগুলোর মতোই দেখতে হলে ও পিছনটা দেখতে কোনো বাংলোর মতো খানিকটা জায়গা জুড়ে খোলা থাকলেও একেবারে পিছনটা বড় বড় দেবদারু গাছ, একপাশে ক্যামেলিয়া আর কিছু নাম না জানা ফুলের গাছ, সামনেটায় বসার জায়গা, চারপাশে রংবেরঙের লাইট লাগানো। রাতের অন্ধকারটা তেমন চোখে লাগছে না। সবাই গল্প করছে, যে যার মতো। মেয়ের এসে কফি দিয়ে গেল। নাফিজ কফির ট্রেটা হাতে নিয়ে প্রথমে অনামিকা আর কবিতাকে দিল, পরে এনা নিল, কেয়া ও নিয়ে এক চুমুক দিয়ে আবার ট্রেতে রেখে মোবাইলটা হাতে নিল। নাফিজ খেয়াল করল কেয়ার মুখে চিন্তার ছাপ, কিছু জিজ্ঞেস করতে নিয়েও করল না। কেয়া আবার নিজের কফিটা নিতে গিয়ে আনমনে নিজেরটা রেখে বাকি নাফিজের জন্য যেটা ছিল সেইটা নিল। কেন যেন নাফিজ মনে মনে খুব খুশি হল। তারপর কেয়ার এত কফিটা নিয়ে মুখে দিল। এনা ব্যাপারটা লক্ষ্য করেছে, তবে বুঝতে পারল না নাফিজ কি ভুলে এতটা নিল নাকি খুশি হয়ে। পরদিন নাফিজ ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়ে দেখল এনা দাঁড়িয়ে আছে। নাফিজ, চলো একসাথেই যাই। তুমি ড্রাইভ করবে বলে গাড়ির চাবিটা ছুড়ে দিল নাফিজকে। সেটা ক্যাচ নিয়ে নাফিজ বলল, ঠিক আছে চলো। অনামিকা বেগম এবার বলে উঠলেন, তোমরা দুজন চলে গেলে কেয়া বোর হয়ে যাবে একা। তখনই কেয়া রুম থেকে বের হয়ে আসলো তৈরি হয়ে। নাফিজ আমতা আমতা করে বলল, কেয়া, তুমি কি আমাদের ভার্সিটি দেখতে যাবে? এনার মুখ দেখে বোঝা যাচ্ছে সে চায় না কেয়া যাক, তবে মুখের ওপর বলাটা ও সম্ভব নয়। অজ্ঞতা মুখে হাসি ফুটিয়ে সে ও বলল, হ্যাঁ কেয়া, চলো আমাদের সাথে। কেয়া শুধু বলল, বাইরে বের হওয়াটা প্রয়োজন, ঘরে বোর হচ্ছি বলেই সে সামনে পা বাড়াল। নাফিজ জবাবটা ঠিক বুঝতে পারল, তাই সে ও এনাকে বলল, চল, দেরি হয়ে যাবে নয়তো। গাড়িতে নাফিজ ড্রাইভ করছে, পাশে এনা বসে আছে আর কেয়া নিজে থেকেই পিছনে বসেছে। নাফিজ ফ্রন্ট মিররে বারবার কেয়াকে দেখছে। কেয়ার চোখ এড়াল না বিষয়টা, তবে সে বুঝতে দিল না নাফিজকে। থাক না, কিছু বিষয় লুকোচুরি খেলার মতো সময় হলে আপনা আপনি ধরা দিবে সামনে। ভার্সিটি পৌঁছে আজ আর তেমন ক্লাস করল না নাফিজ। সব বন্ধুরা ও কেয়াকে দেখে পরিচিত হয়ে নিল। এনার জরুরি ক্লাস থাকায় চলে যেতে হলো ক্লাসে। দিনের মধ্যভাগটা ক্যাম্পাসটা প্রায় ফাঁকা। একটা বেঞ্চে বসে আছে কেয়া, তার থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে নাফিজ। কেয়া আর চোখে তাকালো নাফিজের দিকে,
কালো শার্টটা ফর্সা শরীরে খুব বেশি আকর্ষণীয় লাগছে, ওপরের দুটো বোতাম খোলা থাকায় লোমশ বুকটা যেন খুব কাছে টানছে কেয়াকে। চুলোগুলো ও আগের মতো নেই, মনে হয় কানাডার হাওয়ায় নিজেকে পরিবর্তন করার এই একটা পন্থাই অবলম্বন করেছে ছেলেটা। আগের মতো অতটা চুপচাপ স্বভাবের ও লাগে না। এনার সাথে প্রতিটা মুহূর্ত দুষ্টুমি করেই পার করে। শুধু নিস্তব্ধতা বুঝি কেয়ার জন্যই রাখা। নাফিজ ও ভাবছে বসে বসে কেয়া আগের চেয়ে শান্ত হয়ে গেছে। নাকের ডগায় রাগ আর ঘৃণা কোনোটাই তেমন চোখে পড়ছে না। তুমি কি? হঠাৎই দুজন একসাথে বলে উঠল। তুমিই বলো আগে, এবারও একসাথে বলল দুজন। এখানেই বসে থাকবে? না মানে এনার তো আরও সময় লাগবে, আমরা না হয় আশেপাশে কোথাও থেকে হেঁটে আসি। কেয়া: হ্যাঁ আমি ওটাই বলতে চেয়েছিলাম, এনার আরও ঘন্টা খানেক সময় লাগবে। নাফিজ: দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে। লম্বা সরু রাস্তা, যেন কোথাও মোড় নেই এই রাস্তার। দুপাশে সারি সারি সিডার গাছ, কিছু কিছু জায়গায় ঝোপের মতো কাঁটাযুক্ত ক্যাকটাস, ডানপাশে একটা লম্বা লেক। লেকের পানিগুলো খুব স্বচ্ছ, পানির নিচের শৈবালগুলোও চোখে পড়ছে। প্রায় 20 মিনিট ধরে হেঁটে চলছে দুজন পাশাপাশি, তবুও মুখে কথা নেই কারো, যেন মৌল ব্রত পালন করছে তারা। ভর দুপুরেও যেন রোদের আঁচ লাগছে না শরীরে। কেমন আছো? নাফিজ: খুব তাড়াতাড়ি প্রশ্নটা করলে, আমি তো ভেবেছিলাম যাওয়ার পর করবে প্রশ্নটা। কেয়া: ভেবেছিলাম তুমি করবে। আমার কটা প্রশ্ন তোমার ভালো লাগবে কিনা তা বুঝতে পারছিলাম না। নাফিজ: খুব ভেবে কথা বলো আজকাল। কেয়া: পুরনো অভ্যাস তো তাই। নাফিজ: তাহলে বাংলাদেশ থেকে আনা কিছু অভ্যাস এখনো সাথে আছে? কেয়া: হয়তো সবগুলোই আছে। নাফিজ: দুদিন ধরে আছি এখানে, মনে হয়নি পুরনো কোনো কিছুই আছে তোমার মধ্যে। কেয়া: হয়তো খেয়াল করনি। প্রশ্নের জবাবটা পেলাম না। নাফিজ: কোনোটা? ও হ্যাঁ, ভালো আছি। তুমি? আমি আগের মতোই বলেই একটা মুচকি হাসি দিল নাফিজ। কেয়া হাঁটা বন্ধ করে তাকালো নাফিজের দিকে, কিছুক্ষণ পর আবার হাঁটা দিল। তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। নাফিজ চলতে চলতেই প্রশ্ন করল কেয়া, যেমন? এখন আর তুই করে বলো না আগের মতো। নাফিজ: বললে ভালো হতো। জানি হঠাৎ কল এলো নাফিজের, এনা করছে। হ্যালো। আসছি, আমরা সামনেই আছি। চলো, এনা ওয়েট করছে, বাড়ি যেতে হবে। সন্ধ্যায় বোন ফায়ারের ব্যবস্থা করা হলো। এনা আর নাফিজ মিলে কাঠগুলো সাজাচ্ছে, ততক্ষণে তাদের বাকি ফ্রেন্ডসরাও চলে এসেছে। লি, এডওয়ার্ড, জেমস, কোরি, লিলি আরও কয়েকজন। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। লিলি আর এনা মিলে বারবিকিউয়ের জন্য মিট রেডি করছে। কেয়া চুপটি করে বসে নাফিজকে দেখছে। হঠাৎ করে কেয়ার পাশে এসে দাঁড়ালো লি। ছেলেটা কোরিয়ান নাফিজের মতোই স্কলারশিপ পেয়ে এসেছে এখানে। নাফিজের সাথে বন্ধুত্বটা যথেষ্ট গভীর পর্যায়েরই বলা চলে, কারণ পড়ালেখার ক্ষেত্রে অলসতা দেখিয়ে নাফিজের হাতেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা তার নিত্যদিনের কাজ। আর এই কাজের সুবাদেই ঘনিষ্ঠতা। হাই, আই এম লি ইয়াং, নাফিজের বন্ধু। কেয়ার দিকে হাতটা বাড়িয়ে। বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো কেয়ার ইংলিশটা বুঝতে, কারণ সাউথ কোরিয়ার এই ছেলেটা নর্ম্যালি ইংলিশটা ভালো উচ্চারণ করতে পারে না। তবুও চেষ্টার ফলে বুঝতে পারল কেয়া তার কথা, তাই নিজে ও হাতটা বাড়াল। আই এম কেয়া, নাফিজের কাজিন। ওয়াও, খেয়া, নাইস নেম। লি। তারপর কিছুক্ষণ আলাপ করে তারা বসা থেকে উঠে গেল, যেখানে বোন ফায়ারের ব্যবস্থা করল সেখানে। সবাই গোল হয়ে বসেছে, উদ্দেশ্য ট্রুথ ওর ডেয়ার খেলবে। কিন্তু বাদ সাধল কেয়া, সে খেলতে চাইল না।
তাই অন্যরা ও বলল ঠিক আছে অন্য কিছু করা যাক। এনা বলল গান হোক। ওদের মধ্যে লিলি খুব ভালো গান করে আর হ্যারি ওর সাথে গিটার নিয়ে এসেছে, তাই ঠিক করা হলো গান হবে। লিলি গান শুরু করল, ইংলিশ সং লাভ মি লাইক ইউ ডু। সবাই নিজ দায়িত্বে শুনে নিবেন। সবাই মনোযোগ দিয়ে গানটা শুনছিল, কিন্তু যখন লিলি ইউ দ্য পেইন ইউ দ্য কিওর ইউ দি ওনলি থিং আই ওয়ানা টাচ গাইছিল তখন নাফিজের দৃষ্টি শুধু কেয়াকে ঘিরেই ছিল। তার যেন মনে হচ্ছিল এই লাইনটা তাকে নিয়েই গাইছে। খুব চাইছে নাফিজ কেয়াকে বলতে মনের কথাগুলো, এভাবেই কেয়ার কাছে প্রকাশ করতে। গান শেষ হয়ে গেছে সেই কখন, তারপরও সবাই বসে অনেক মজা মস্তি করছে আর কেয়া ও তাল মিলিয়ে আড্ডা দিচ্ছে। আড্ডায় মন নেই নাফিজের, সে তো লুকোচুরি খেলার মতো করেই কেয়াকে লুকিয়ে দেখায় ব্যস্ত, আর এই ব্যস্ততা দেখছে আর একজোড়া চোখ। সে চোখও যে চাইছে নাফিজের চোখে নিজের জন্য, ও এতটা তৃষ্ণা, কিন্তু তা কি হবে কখনো সম্ভব? হ্যাঁ, এনা দেখছে নাফিজকে কেয়ার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু সহনীয় লাগছে না তার কাছে, তাই উঠে ভেতরে চলে গেল। নাফিজ এখনো কেয়াকেই পর্যবেক্ষণ করে যাচ্ছে কোনো ঘোরে, আর তৎক্ষণাৎ তার ঘোর কাটল মোবাইলের রিংটোনে। উঠে গিয়ে জায়গা থেকে কলটা রিসিভ করলে নাফিজ। বাংলাদেশি নাম্বার দেখে প্রথমে ভাবল বড় আব্বু হবে হয়তো। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম শালা বাবু, আমি বড় আব্বু না তোমার দুলাভাই। না না, হবু দুলাভাই। হোয়াট? খুব জোরেই বলল নাফিজ কথাটা, তাই সবাই কথা বলা বন্ধ করে তার দিকে তাকালো। কেয়া অবাক ও হলো একটু। উফ শালা বাবু, বোনের মতোই তোমার ও উত্তেজিত হওয়ার অভ্যাস আছে দেখছি। যে জন্য কল দিয়েছি, তোমার বোন মানে আমার হবু বউ নাকি তোমার ওখানে গেছে, তাই শ্বশুর বাবার থেকে তোমার নাম্বার নিয়ে কল দিলাম। কথা বলি না কবে থেকে? নাফিজের রাগে পুরো চেক মুখ লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত হয়ে আসছে। কে তুই আর কে তোর হবু বউ? দাঁতে দাঁত চেপে। তুমি নাফিজি তো, তাই না? আর এটা জানো না আমার বউকে? ও জানবেই কি করে, এখনো তো পরিচয়ই দিলাম না। আমি জাহিন, কেয়ার হবু বর। জাস্ট শাট আপ ইউ ব্লাডি। উপস্থিত সবাই অবাক হয়ে নাফিজের দিকে তাকায়, বিশেষ করে কেয়া। সে বোঝার বয়স থেকে আজ পর্যন্ত কখনো নাফিজকে উচ্চ স্বরে কারো সাথে কথা বলতে দেখেনি, আর আজ সে কাউকে গালি দিল। নাফিজ রাগে কলটাই কেটে দিল। পিছন ফিরে দেখল সবাই একদৃষ্টে তার দিকেই দেখছে। 2 মিনিটের মাথায় বড় আব্বু কল করেছে। নাফিজ শান্ত গলায় কথা বলল, কুশল বিনিময় করল। তারপরই যা শুনল তাতে তার মাথা আবার খারাপ হয়ে গেল। নাফিজ একটু আগে নাকি জাহিন কল করেছিল, তুমি কি কিছু বলেছ তাকে? বড় আব্বু। নাফিজ এবার কিছুটা আহত কণ্ঠেই বলল, বড় আব্বু জাহিনকে? জাহিন কেয়ার হবু বর, আমার বিজনেস রাইভাল আশরাফের ছেলে। কেন, তোমার বড় আম্মু তোমাকে এখনো কিছু জানায়নি? কথাটা শুনে যেন নাফিজের দুনিয়াটা থমকে গেল। নিজের স্বপ্ন কন্যাকে কাছে পেয়েও যেন আবার হারিয়ে ফেলল। নাফিজ আর কোনো জবাবই দিতে পারল না তার বড় আব্বুকে। এদিকে আসাদ সাহেব ও কল কেটে গেছে ভেবে ফোন রেখে দেয়, তখনই আবার নাফিজের মোবাইলটা বেজে ওঠে। কেয়া এতক্ষণ চুপচাপ দেখছিল নাফিজকে। নাফিজের চেহারা দেখে তার বুঝতে বাকি রইল না নাফিজ কোনো কারণে কষ্ট পাচ্ছে, তবে কারণটা কি সেটাই বের করতে পারল না। নাফিজ নাম্বারটা দেখে মোবাইলটা কেয়ার হাতে দিয়ে বলল, তোমার কল। তারপর সে আর এক মুহূর্ত দাঁড়াল না সেখানে। বাকি ফ্রেন্ডরা আবার আগের মতোই খেলছে, শুধু এনা আর নাফিজ নেই। আর কেয়া কলটা রিসিভ করতেই কি জানেমান কি ভেবেছ, মায়ের সাথে কানাডা চলে গেলেই আমার থেকে মুক্তি পেয়ে যাবে? অত সোজা না। জাহিন তার ভালোবাসা এত সহজে ভুলে যাবে না। জাহিন, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? কেয়া, না তো,
আমি শুধু তোমাকে জানিয়ে রাখছি তুমি শুধু আমার আর তুমি যা খুশি করো ঘুরে ফিরে তোমাকে আমার নিরেই ফিরতে হবে। জাহিন হা 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 খুব হাসালে মিস্টার জাহিন, এই কেয়াকে চ্যালেঞ্জ করছো? যদি ভাবো তবে তাই। জাহিন খুব বড় ভুল করে ফেললে তাহলে জাহিন শেষে না প্রাণমরাটা ও না হারাতে হয় তোমায় এই চ্যালেঞ্জের চক্করে। তাচ্ছিলের সুরে কথাটা বলল কেয়া, যেন প্রয়োজনে কাউকে খুন করতে ও সে পিছোপা হবে না। নাফিজ রুমে ঢুকে নিজের চুল নিজেই টানতে লাগল। তার এখনো জাহিন আর বড় আব্বুর বলা কথাগুলো কানে বাজছে। সত্যি কেয়া অন্য কারো হয়ে যাবে? তবে কি তার অনুভূতিগুলো কেয়াকে কখনোই উঠে পারেনি, নাকি সে কেয়ার ভালোবাসার অযোগ্য তাই ভাগ্য এমন হল? নিয়তি কি তবে তার সাথে সবসময়ই ধোঁকাবাজি করবে? জন্মের পর মাকে হারিয়েছে, বাবা থেকে ও ছিল না, দাদিকে হারিয়েছে, এই প্রথম মন থেকে কাউকে চেয়েছিল, তবে কি আল্লাহ তাকেও অন্যের করে দিবে? নাফিজ তো শুধু পড়াশোনা করতে বিদেশে পা রাখেনি, এসেছিল নিজের এই একটা চাওয়া পূরণের সিঁড়ি তৈরি করতে। ভালো একটা রেজাল্ট করে নিজের যোগ্যতায় ভালো একটা পজিশন গড়তে, যেন বড় আব্বুর কাছে কেয়ার হাতটা চাইতে পারে, যেন বলতে পারে কেয়াকে আমি তোমার যোগ্য হয়ে এসেছি, হবে কি আমার জীবনসঙ্গী। কিন্তু তার এই যোগ্যতার লোভই যে তাকে আজ আলাদা করে দিল তার চাওয়াটা থেকে। অন্যের বাড়িতে আছে বলে রাগটা দমানোর জন্য কিছু করতে ও পাচ্ছে না, তাই হাতে থাকা প্রিয় রোলেক্স ঘড়িটাই খুলে আছাড় মারল নাফিজ। হঠাৎ দরজায় কারো আওয়াজ পেল। এনা এসেছে নাফিজের রুমে, সে ও বোধ হয় কিছুটা আঁচ করতে পেরেছে। কিছু বলতে যাচ্ছিল এনা, তখন বড় আম্মু ঢোকে রুমে। কিছুটা অপ্রস্তুত হয় এনা, তবুও মুখে স্বাভাবিক একটা হাসি রেখে তাকায়। কবিতা বেগম খেয়াল করেন নাফিজের চোখে মুখে রাগ আর দুঃখ দুইটাই স্পষ্ট। ও তোকে তো বলাই হয়নি কেয়ার জন্য ছেলে ঠিক করেছে তোর বড় আব্বু। এনগেজমেন্ট করতে চেয়েছিল তারা, কিন্তু তোর বড় আব্বু করবে না, এখন বলছে তোর প্রথম সেমিস্টারের পর ছুটিতে করবে বাড়িতে। তো তুই আর কেয়া ছাড়া অন্য কেউ নেই আমাদের, তাই না? নাফিজ নিচের দিকে তাকিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ, যেন নিজের সাথে কোনো যুদ্ধ করছে। পরদিন সকালে ঘুম থেকে ওঠে নাফিজকে কেউ বাসায় পায়নি। কল করে ও মোবাইল অফ পেয়েছে। প্রথমে অনেক চিন্তিত ছিল সবাই, পরে হ্যারি এনাকে কল করে বলে নাফিজ হসপিটালে আছে। সবাই তাড়াহুড়ো করে হসপিটালে যায়। হাতে ফ্র্যাকচার হয়েছে তাই ব্যান্ডেজ লাগানো। কবিতা বেগম কান্নাকাটি শুরু করে দেয় নাফিজকে দেখে। এনার ও চোখে অশ্রু টলমল করছে, তবুও নাফিজের দৃষ্টি শুধু কেয়ার দিকেই নিবদ্ধ। কেয়ার চোখ সাফ, তাতে নাফিজ না কোনো অশ্রু না কোনো ভয় দেখতে পেল। ভাবল হয়তো তার খারাপই লাগছে না নাফিজকে দেখে। লাগবেই বা কেন, নাফিজকে হয় তার, সে তো জাহিনের হবু স্ত্রী। নাফিজ তো অচেনা কেউ। দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু নাফিজ আর কেয়ার মধ্যে তেমন কোনো কথা হয় না। এরই মাঝে জাহিন আরও কয়েকদিন কল দেয় নাফিজের নাম্বারে। নাফিজ তেমন কিছু বলে না, কল আসলেই কেয়াকে দিয়ে দিত, আর কেয়া ও জাহিনকে অনেক থ্রেট দিত। জাহিন তো জাহিনই, সে হাল ছাড়ার পাত্র নয়। কবিতা বেগম ও এই কদিন খেয়াল করেছেন কেয়াকে। যে মেয়েটার পোশাক আশাক চলাফেরা সবই কানাডিয়ানদের মতো, সেই মেয়েটার আচরণ সম্পূর্ণ বাঙালিদের মতো লাগছে কয়েকদিন ধরে। নাফিজের ক্ষেত্রে মেয়েটা খুবই কেয়ারিং, ব্যাপারটা মনে ধরেছে তার। মেয়েটার শুধু পোশাক পরিচ্ছদটাই ওনার পছন্দ হয়নি, তবে ভাবছেন যদি নাফিজের প্রতি টান থাকে তো অবশ্যই এটাও চেঞ্জ করা যাবে। তিনি জানেন নাফিজের অনুভূতি কি, নাফিজের চাওয়া কি, কিন্তু চোখের সামনে তা অসম্ভব বলেই দেখছেন। তাই তো কেয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। এনাকে নিয়ে নাফিজের কথা ভাবছেন তিনি। কাল কেয়া ও তার মা বাংলাদেশ ফিরে যাবে, তারা তাদের ব্যাগ প্যাক সব গুছিয়ে নিচ্ছেন।
কদিন নাফিজ অসুস্থ থাকায় তারা ঘুরতে বের হননি কোথাও। কবিতা বেগম শুধু নাফিজকে নিয়ে চিন্তিত ছিলেন। সামনেই ছেলেটার সেমিস্টার, তার ওপর হাতে ফ্র্যাকচার। এখন অবশ্য ব্যান্ডেজ নেই হাতে, তবু তিনি টেনশন করছেন তারা চলে যাবার পর তো হোস্টেলেই চলে যাবে। এনা কয়েকদিনে অনেক সেবা যত্ন করেছে, যেটা সবারই চোখে লেগেছে, তবে কেয়া ছাড়া। কেয়া শুধু চাইছিল নাফিজ যেন খুব শীঘ্রই গ্র্যাজুয়েট কমপ্লিট করে দেশে যায়, তারপর নিজের মনের কথাগুলো বলবে কেয়া নাফিজকে। তবে ভাগ্যের চাওয়াটা অন্য কিছুই তাদের জন্য। এনা নাফিজকে ভালোবেসে ফেলেছে, কথাটা আগে থেকেই জানতেন। এনার মা আর কিতা বেগম ও এনাকে নিয়ে খুশি, সেটা ও বুঝতে পারছেন তিনি, তাই যথাসাধ্য এনাকে বদলানোর চেষ্টা করছেন। অনামিকা বেগম একজন বাঙালি মেয়ে বানানোর, কিন্তু অভ্যাসগুলো বর্জন করা কঠিন। শুধু অভ্যাস না, রীতিমতো বদঅভ্যাসগুলো। তাই এনা ও পারছে না বদলাতে। প্রায়ই রাতে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে বারে সময় কাটায়, আর হয়তো এই ব্যাপারগুলোর কারণেই নাফিজ এনার দিকে কখনো খুঁকতে পারেনি। আর এখন কেয়াকে নিয়ে ও ভাবতে চায় না। যে মানুষটা আর কিছুদিন বাদেই অন্যের হবে, যার নামের সাথে অন্য কারো নাম জুড়ে যাবে, সেই মানুষটাকে নিয়ে ভাবা ও যে অন্যায়, আর নাফিজ এই অন্যায়টাই কখনো করতে পারবে না। রাতে এনাদের গার্ডেনে একটা প্লাইউডের বেঞ্চে, ডানপাশে কেয়া, বামপাশে নাফিজ, মধ্যখানে পুরো জায়গাটা খালি। বেঞ্চটা থেকে অদূরে জানালার পাশে দাঁড়ানো এনা দেখছে নাফিজ আর কেয়াকে। কাল চলে যাচ্ছ? নাফিজ: হুম, সকালেই। কেয়া: ব্যাগ গুছিয়ে নিয়েছ? নাফিজ: না, তোমার জন্য এখনো বাকি আছে। কেয়া: আমি তা বলতে চাইনি। নাফিজ: তাহলে কি বলতে চেয়েছ? কেয়া: খুব শীঘ্রই তোমার বিয়ে, তাই না? নাফিজ: কেন, তুমি জানো না? কেয়া: হুম, জানি তো। কি যেন নাম বলেছিল তোমার হাজবেন্ডের নাম? নাফিজ: জাহিন আশরাফ, হবু হাজবেন্ড। কথাটা বলার সময় গলাটা আটকে আসছিল কেয়ার। নাফিজের ও বুকটা ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছিল, তবে প্রকাশ করল না। হাতে একটা ছোট গিফট প্যাকেট ছিল নাফিজের, সেটা কেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার সাধ্যের মধ্যে নেই বেশি দামি বা বড় কিছু দেওয়ার। কেয়া গিফটটা নিতে হাত বাড়ালেই ভালো থেকো সবসময় বলে চলে যেতে উঠে দাঁড়ায় নাফিজ, আর কেয়া খপ করে নাফিজের হাতটা ধরে রাখে। তারপর গিফটটা বেঞ্চ রেখে কেয়া উঠে দাঁড়ায়। এনা ও এবার অনেকটা চমকে দাঁড়ায়। তার ও বুকটা ধরফর করছে। কেয়া কেন এভাবে নাফিজের হাতটা ধরেছে? ওই দিন আমি ঘুমন্ত অবস্থায় আমার কপালও চুমো এঁকেছিলে কেন? কেয়া: প্রশ্নটা শুনে নাফিজ অনেকটা ভ্যাবাচেকা খেয়ে যায়। তার মানে সেদিন কেয়া জেগেছিল চুমো দেওয়ার সময়ে? নাফিজ অপ্রস্তুত হয়ে গেল, কি জবাব দেবে, আর সত্যিটা ও যে বলতে পারবে না। এবার ঘুরে দাঁড়ায় সে, কেয়ার মুখোমুখি হয়, তারপর হঠাৎই কেয়াকে জড়িয়ে ধরে। কেয়া কিছু বুঝে উঠার আগেই নাফিজ আবার সরে দাঁড়ায়। কেয়া এখানে হতভম্ব, সেই সাথে এনা। হাত পা যেন অসাড় হয়ে আসছে কেয়ার। অনেকটা দিন পর দেখা পেয়েছিলাম তোমার, এই প্রথমই এতটা দিন না দেখে থাকা, তাই হঠাৎ করে সামনে পেয়ে খুশি আটকে রাখতে পারছিলাম না এই ছোট বোনটাকে দেখে। বলেই হনহন করে চলে গেল নাফিজ। চোখের কোণে যে অশ্রুরা খেলা করছে তার হয়তো এখনই গড়িয়ে পড়বে। আর তাই সে চায় না কেয়া দেখুক তার দুর্বলতা, জানুক তার ভালোবাসার অযোগ্য। এই ছেলেটা তাকে কতটা ভালোবাসে। আর কেয়া এখনো আগের জায়গায় স্থির। কি বলে গেল সে? বোন। শুধুই কি চাচাতো বোন মনে করে? আর এতদিন কেয়া যে দেখেছিল তার চোখে অন্য কিছু, তবে কি সেটা ভুল? কান্না করছে কেয়া এখনো বেঞ্চে বসে, পাশেই নাফিজের দেওয়া গিফটটা। এনা ও চলে গেছে বাইরে, আজ রাতে বাড়ি ফিরবে না বলে ঠিক করেছে। কষ্ট হচ্ছে খুব, আর কষ্টটাকে দূর করতেই বন্ধুদের সাথে বাড়ি গেছে। নাফিজ ও রুমে এক ধ্যানে বসে আছে।
এনার বাবাও চলে এসেছিল কাল, তাই এনার মা বাবা আর কবিতা তিনজন মিলে খোশগল্পে মগ্ন। তারা জানলই না তাদের সন্তানগুলো কতটা কষ্টে আছে এই মুহূর্তে। পরদিন সকালে কেয়া ও তার মাকে এয়ারপোর্টে ছেড়ে নাফিজ হোস্টেলে ফিরে গেছে। এনা ও দুদিন আর নাফিজের আশেপাশে আসেনি, এতে নাফিজ অনেকটাই স্বস্তিতে ছিল। কেয়া ও বাড়ি ফিরে পড়ালেখায় মনোযোগী হওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনটা তার সঙ্গ দিচ্ছে না। কোথাও যেন চাপা কষ্ট অনুভব করছে। জাহিন ও নাছোড়বান্দা সে হাল ছাড়েনি, বিয়ে করবেই কেয়াকে। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েক মাস। নাফিজের সেমিস্টার শেষ, কেয়ার ও এনগেজমেন্ট ডেট ফিক্সড করা হয়েছে, তাই বড় আব্বুর আদেশ নাফিজ যেন ডেটের আগেই পৌঁছায় বাড়ি। নাফিজ কাল বাংলাদেশ যাবে, তাই ফ্রেন্ডসরা মিলে একসাথে সময় কাটাতে বের হয়। তারা একটা ক্যামেলিয়ার বাগানের সামনে দাঁড়ানো। পিছন দিকটায় শুধু ক্যামেলিয়া, সামনে সরু একটা রাস্তা, ডানে লেক, বামদিকে সবুজের ঘেরা টিলার মতো উঁচু জায়গা। রাস্তার পাশে সারি সারি সিডার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত, অন্ধকারের চাদরে শহরটা ঢাকতে এখনো কিছুটা সময় বাকি। সামনে দাঁড়িয়ে আছে এনা, হাতে একটা শপিং ব্যাগ আর মুখে এক টুকরো মিষ্টি হাসি। নাফিজ, আমি তোমায় আজ কিছু বলতে চাই, তোমায় আমার মনের কথাগুলো জানাতে চাই। এনা, এনা তুমি কিছু বলো, তার আগে আমি কিছু বলবো, প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আর মন খারাপ করবে না। নাফিজ। এনা নাফিজের কথা শুনে বিস্ময়কর চাহনিতে তাকালো নাফিজের দিকে। কি এমন বলবে নাফিজ? তবে কি এনার মনের কথা বুঝতে পেরেছে? নাফিজের পুনরায় ডাক শুনে ধ্যান ভাঙল এনার। কিছুটা ভয় নিয়ে কাপা কাপা গলায় বলল, বলো। এনা, আমি জানি তুমি আমায় নিয়ে ভাবতে শুরু করেছ অনেক আগেই থেকে। এনা অবাক হয়ে শুনছে নাফিজের কথা। নাফিজ আবার বলল, আমি তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি, আমি ও বুঝতে পারি তুমি আমায় শুধু বন্ধু না, তার চেয়ে বেশি কিছু ভাবো। আর আমি চাই না তোমার এ ভাবনা তোমাকে কষ্টের মুখে ঠেলে দিক। কখনো চাইব না তোমার জীবনে কোনো দিন ও তুমি দুঃখ পাও, তবে নিজেকে তোমার করার সুখ আমি তোমায় দিতে পারব না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না, শুধু বলবো আমি পারব না তোমায় ভালোবাসতে, পারব না নিজেকে তোমার করতে। আমি তো অনেক আগেই অন্য কারো হয়ে গেছি, সে আমার কখনো হবে না জানি। আর সেই অন্য কেউটা কেয়া? টলমল চোখ আর কাপা গলায় বলল এনা। নাফিজ এবার কেয়ার দিকে অবাক চোখে তাকাল। অবাক হচ্ছ কেন? আমি জানি তুমি কেয়াকে ভালোবাসো, দেখেছি আমি প্রতিটা মুহূর্ত তুমি কেমন করে কেয়াকে চোখে হারাতে। দেখেছি তোমার চোখে কেয়ার জন্য আবেগ, ভালোবাসা সবকিছুই, কিন্তু কেয়া সে তো তোমাকে কখনো ভালোবাসেনি। আমি তাকেও দেখেছি, তার চোখে শুধু ঘৃণা, আর তাই তো সে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তুমি ভুলে যাও নাফিজ, কেয়াকে আমি তোমাকে অনেক ভালোবাসব। এনা, সম্ভব না এনা, ভালোবাসা একবারই হয়। আর ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়াটা জরুরি না। নাফিজ, কেয়া তো অন্য কারো হয়ে যাবে কেন? তুমি আমার ভালোবাসাটা ইগনোর করছো নাফিজ, প্লিজ আমায় অ্যাকসেপ্ট করে নাও। বলেই নাফিজকে জড়িয়ে ধরল এনা, আর নাফিজ ও এনাকে ছাড়ানোর চেষ্টা করছে। বাকি ফ্রেন্ডসরা তাদের কাণ্ড দেখে সরে গেল সেখান থেকে। বাংলা না বুঝলেও এতটুকু বুঝেছে এখানে কি চলছে। এনা এখনো জড়িয়ে আছে নাফিজকে আর তাই নাফিজ অনেকটা অপ্রস্তুত হয়ে অনবরত চেষ্টা করছে এনাকে নিজের থেকে ছাড়াতে। এনা, প্লিজ পাগলামি করো না, ছাড়ো আমায়। নাফিজ, না আমি তোমায় ছাড়ব না, আমি যেতে দেব না তোমায় কোথাও। আমি চাই না তুমি আর ওই দেশে যাও, ওই মেয়েটার সামনে যাও। এনা, পাগলামি করো না এনা, আমায় ছাড়ো। নাফিজ, না আমি তোমায় ছাড়ব না বলেই আরও আষ্টেপৃষ্ঠে ধরল নাফিজকে। বারবার কান্না করে বলতে লাগলো, যেতে দেব না তোমায়, আমি অনেক ভালোবাসব, তুমি যতটা চাও। কিন্তু নাফিজের খুব অস্বস্তি হচ্ছিল এনার স্পর্শে।
এনাকে ছাড়িয়ে দূরে সরালো নাফিজ আর বলতে লাগল, এনা ভালোবাসা জোর করে করা যায় না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এনা বলল, কি নেই নাফিজ আমার মধ্যে, আর এমন কি আছে কেয়ার মধ্যে যে আমাকে ভালোবাসতে পারবে না? কিসের কমতি আছে আমার বলো, যা তোমাকে ওই চিপ ব্লাডি বিয়ের ঠাস। এনা পুরো কথা বলার আগেই নাফিজ এনাকে সজোরে কষে একটা থাপ্পড় লাগালো। এনা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। নাফিজ অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়েছে এনার দিকে। ঠিক এই জিনিসটারই যজ্ঞ তুমি এনা। এনা নিচে বসেই অশ্রু বিসর্জন দিচ্ছে, আর তার হাতের শপিংটা ও ছিটকে পড়ার কারণে ভেতরের জিনিসটা ও বের হয়ে আছে। নাফিজ এয়ারপোর্টে চেক ইন করেছে। বন্ধুরা ও এসেছিল সি অফ করতে, আসার সময় এনার মা বাবাকে ও বলে এসেছে নাফিজ আর এনাকে ও প্লেনে ওঠার আগেই সরি লিখে মেসেজ করেছে। সে চায় না যেতে যেতে এই ভালো বন্ধুটাকে হারাতে। নাফিজ বাংলাদেশ এসে পৌঁছে সোজা বাড়ি চলে গেল। তার ফ্লাইট 2 ঘন্টা লেট হওয়ার ছিল, সেখানে আগে কি করে হলো তা বুঝতে পারছেন না তার বড় আব্বু বড় আম্মু। তবে বাড়িতে পা রাখতেই কলিজাটা ধক করে উঠল নাফিজের। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং আর ফুল দিয়ে। কাল কেয়ার এনগেজমেন্ট জাহিনের সাথে, তাই নাফিজ চলে তো এসেছে বড় আব্বুর কথা রাখতে, কিন্তু আদৌ কি রাখতে পারবে কথা? কেয়াকে কি চোখের সামনে পারবে অন্য কারো হতে দেখতে? ভাবতেই বুকটা মুচড়ে উঠছে। কবিতা বেগম ওই কদিনে নিস্তেজ হয়ে গেছেন। ভাবছেন কি করে আটকাবেন এই এনগেজমেন্ট, আবার আটকালে ও ভয় কেয়া তো মুখে বলছে না সে নাফিজকে ভালোবাসে। চোখ মুখ তো বলো তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু মুখ বোঝায় অন্য কিছু। নাফিজ বাড়ি ফিরে হাসি মুখেই কিছুক্ষণ সবার সাথে কথা বলেছে, কিন্তু এখন আর নিজেকে স্থির রাখতে পারছে না। আসার পর একবার ও কেয়ার মুখোমুখি হয়নি। রাতের খাবার খেতে ডাকা হলে কেয়া নাফিজ দুজনেই উপস্থিত হয়। কেয়ার মা একবার দুজনকে দেখছে, আরেকবার কেয়ার বাবাকে দেখছেন। তিনি অনেকক্ষণ তিনজনকেই ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ বললেন, আমি কিছু কথা বলতে চাই, কেয়ার বাবাকে উদ্দেশ্য করে। নাফিজের কেন যেন ভয় লাগছে, এই বুঝি কিছু উল্টা পাল্টা হয়ে যাবে। নাফিজ কেয়া দুজনেই টেবিলে খাবারের প্লেটে শুধু হাত ঘুরিয়ে যাচ্ছে। নাফিজ কবিতা বেগমের কথা শুনে তড়িঘড়ি করে উঠে পড়ল। সে পারবে না নিজের জন্য এই পরিবারে কোনো ধরনের অশান্তি দেখতে, পারবে না এই মানুষগুলোকে অসম্মান হতে দেখতে। আর এনগেজমেন্টের ডেটও ফিক্সড। সে অনেক দেরি করে ফেলেছে, এখন আর কিছুই সম্ভব না, তাহলে কেন বলবে আর মনের কথাগুলো? দোষ তো এখানে অন্য কারো নেই, সব যে তার নিজের ভুল। কবিতা বেগম নাফিজকে চলে যেতে দেখে বুঝে গেছেন নাফিজ কি চায়, তাই উনি ও চুপ করে গেলেন। কেয়া ও স্বাভাবিক আছে, তাই তিনি ভাবছেন কেয়া কি সত্যিই নাফিজকে ভালোবাসে না উনিই ভুল বুঝেছেন। নাফিজ অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে। বাংলাদেশে আসার পর থেকে তার শুধু মনে হচ্ছে সে পারবে না সামনে থেকে কেয়াকে অন্য কারো হতে। কিন্তু কেয়া এই কদিন যতটা অস্থির ছিল, কষ্টে ছিল, আজ একটুও নেই। কেয়ার বাবাও একটু অবাক হলেন, কারণ জাহিনের সাথে বিয়ে ঠিক করার কথা শোনার পর থেকে খুব রেগে ছিল, তার বাবার ওপর ঝামেলা করবে বলে মনে হয়েছে, তাহলে আজ হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কি করে? কেয়ার মা ও একই ভাবনা পড়ে আছে। তিনি ভাবছেন তবে কি কেয়া জাহিনকে মেনে নিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? পরদিন সকালে কেয়া খুব সকালেই ঘুম থেকে উঠেছে। নিজে নিজেই হাতে মেহেদি লাগাচ্ছে, এটা দেখে কেয়ার মা তো যেমন আকাশ থেকে পড়ল, তবে নাফিজ দেখে ভাবল কেয়া তো বেশ খুশি তার এনগেজমেন্ট নিয়ে। সারাদিন খুব ভালো কাটালো কেয়া, তবে ঝামেলা বাঁধল তখন যখন মেহমান আসার সময় হল। যার এনগেজমেন্ট আজ সেই হঠাৎ সন্ধ্যায় গায়েব, কিন্তু কেন? প্রশ্নের উত্তরটা কোথাও নেই।
বাড়িতে এখন ও সবাই জানে না ব্যাপারটা, মেহমান এসে গেছে, এখন কোনো কথা হওয়া মানেই মেহমানদের সামনে অপমানিত হওয়া। কেয়ার মা রুমে বসে কান্না করছিল আর নাফিজও মাত্রই বাড়ি থেকে বের হতে যাচ্ছিল কেয়ার খোঁজ নিতে, তখনই হুড়মুড়িয়ে কেয়া ভেতরে প্রবেশ করল। চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ রকম খুশি, সে তবুও নাফিজ প্রশ্ন করে বসল, কোথায় গিয়েছিলে আজ, তোমার এনগেজমেন্ট ছেড়ে কোথায় গিয়েছিল? চিৎকার করেই বলল কথাটা নাফিজ। কেয়া চমকে উঠল নাফিজের প্রশ্নে। নাফিজ তাকে ধমকাচ্ছে, এ কি করে সম্ভব, কিন্তু এটাই হচ্ছে। তবে কেয়ার তেমন হেলদোল নেই এই ধমক শুনে, সে তো হাতের সাজ কমপ্লিট করতে ব্যস্ত, একবার চুড়ি পাল্টাচ্ছে তো একবার নেইল পলিশ লাগাচ্ছে। হঠাৎ কেয়ার বাবার ফোনে কল এলো, জাহিনের বাবা কল করেছে, জাহিনকে পাওয়া যাচ্ছে না। তারা পুলিশে ইনফর্ম করতে যাচ্ছেন আর আজ এনগেজমেন্ট হচ্ছে না জানিয়ে মাফ চেয়ে নিলেন। ব্যাপারটা কারো তেমন খেয়াল না হলেও কেয়ার মা খেয়াল করলেন, তিনি বারবার তাকাচ্ছেন কেয়ার দিকে আর ভাবছেন এসবের পিছনে কেয়ার হাত নেই তো, নতুবা সে এতটা স্থির কেমনে আছে। পরমুহূর্তেই আবার ভাবছেন, না সে একটা মেয়ে হয়ে এতটা কেমনে করবে একটা ছেলেকে গায়েব। রাত 10 বাজে প্রায়, এখনও জাহিনকে পাওয়া যায়নি, তার ওপর মেহমানগুলো হাজার প্রশ্ন করছেন। আসাদুর রহমান বাধ্য হয়ে মেহমানদের চলে যেতে বললেন, আজ এনগেজমেন্টটা হচ্ছে না। উনি সবাইকে সরি বলে চুপচাপ সোফায় গিয়ে বসলেন। একমাত্র মেয়ের এনগেজমেন্ট ছিল। মন খারাপ, উপরন্তু চিন্তা ও হচ্ছে জাহিনের জন্য। রাত অনেক হয়েছে, তাই কেয়া নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তখনই তার রুমে আসে নাফিজ। কেয়া একটু চমকে ভ্রু কুঁচকে আবার চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল, তারপর বলল, কি দেখতে এসেছ? কিছু দেখতে আসেনি, জিজ্ঞেস করতে এসেছিলাম। নাফিজ বলে, কি জানতে চাও? কেয়া, জাহিন কোথায়? আমি জানি কেয়া, তুমি কিছু করেছ, নয়তো এতটা শান্ত হয়ে তুমি বসতে না। নাফিজ, তোমার কি সমস্যা, তুমি কেন প্রশ্ন করছো আমায়? তোমার কষ্ট হচ্ছে বুঝি জাহিনের অনুপস্থিতি? কিছুটা ব্যঙ্গ করে বলল কেয়া। আমার কোনো জাহিনের জন্য খারাপ লাগছে না আর না অন্য কারো জন্য, আমার শুধু আফসোস হচ্ছে তোমার ছেলেমানুষির জন্য আজ বড় আব্বু বড় আম্মুকে সবার সামনে ছোট হতে হয়েছে। নাফিজ, হয়ে গেছে ভাষণ, এবার যেতে পারো। নাফিজ, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। কেয়া, নাফিজ থম ধরে দাঁড়িয়ে আছে, এই প্রথম মনে হয় কেয়া এত ভালো করে তার নামটা বলল। নাফিজ বুঝতে পারছে না এজন্য তার খুশি হওয়া উচিত নাকি এই সিচুয়েশনের জন্য কষ্ট পাওয়া উচিত। নাফিজ আর কোনো কথা বাড়ায় না, নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকালে আসাদুর রহমানের কাছে কল আসে, জাহিনকে পাওয়া গেছে, তবে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের সামনে। কে বা কারা তাকে খুব বাজেভাবেই মেরেছে। আসাদ সাহেব কেয়া, নাফিজ আর কবিতাকে ডেকে সবটা জানালেন আর সব শুনে তারা নির্বাক হয়ে বসে আছেন। হাসপাতালে বসে জাহিনের কেবিনে দাঁড়িয়ে আছে কেয়া, নাফিজ, আসাদ, কবিতা আর জাহিনের বাবা মার সাথে আরও দুজন মানুষ। ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে সবাই একে অপরের দিকে, শুধু জাহিন আর তার বাবা মা ছাড়া। এ না, আন্টি আপনারা এখানে? নাফিজ, আমারও তো একই প্রশ্ন, তোমরা এখানে তার মানে কেয়াই আমাদের নাফিজের ফিয়ন্সি, অনামিকা। কথাটা শুনেই নাফিজ আর কেয়ার মুখটা কালো হয়ে গেল, আর এনার মুখে তো মেঘভেদ করে সূর্যের আলো উকি দিল, যেমন আলোকিত হয় ঠিক তেমনটা হয়ে গেল। এবার জাহিনের মা বাবা আর কেয়ার বাবাও অবাক হয়, তবে জাহিনের কোনো মনোভাব দেখা যায় না, কারণ তার অবস্থা খুবই খারাপ। বেচারা মুখটা খুলে কিছু বলতেও পারছে না। এনা এখন ও নাফিজের ওপর ক্ষিপ্ত, অ্যাকসেপ্ট করেনি সে নাফিজের সরি। নাফিজ এনাকে দেখে বুঝতে পারল এনার মুড, তাই সে নিজে থেকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো এনা?
কেয়ার ব্যাপারটা ভালো লাগলো না, তাই সে একটু মায়াবী সুরেই বলল, জাহিনের এই অবস্থা কি করে হলো আঙ্কেল? কেয়ার কথা শুনে নাফিজ না বাকি সবাই তার দিকে তাকালো। সবাই ভাবছে মেয়েটার আজ এনগেজমেন্ট আর আজই জাহিনের এই অবস্থা, কতটাই না কষ্ট পেয়েছে সে। শুধুমাত্র কবিতা বেগমেরই মনে হলো কেয়া কোনো নাটক করছে, তার চেহারায় বিদ্যমান দুঃখ শুধুমাত্র লোক দেখানো। হাসপাতালে যতক্ষণ ছিল তারা কেয়া এনাকে নাফিজের পাশে একেবারেই ঘেঁষতে দেয়নি। বাসায় ফিরে ভাবছে এনগেজমেন্ট তো কিছুদিনের জন্য পিছিয়ে গেল, কিন্তু মাসখানেকের মধ্যে তো জাহিন সুস্থ হয়ে যাবে, তখন কি করব? আর এখন তো আরেকটা ঝামেলা বেড়ে গেল, এনা শয়তান মেয়েটা এসে হাজির। কিছু একটা বড় করতে হবে, নয়তো ও যাবে ছালা বস্তা, ও যাবে। এনা কায়দা করে জাহিনের মাকে দিয়ে কেয়ার মাকে কল করালো। তারপর এনা ওনার সঙ্গে কথা বলে নাফিজকে চাইল। কবিতা বেগম বুঝতে পেরেছেন কিছু ঝামেলা হয়েছে তাদের মধ্যে, তাই তিনি বললেন, নাফিজ আমার আশেপাশে নেই, আমি বরং তোমাকে নাম্বার দিচ্ছি তার। নাফিজ আর আসাদ সাহেব পাশেই বসা ছিলে কবিতার, এমন কথা শুনে দুজনেই হতবাক হয়ে তাকালো তার দিকে। আসাদ সাহেব বলতে নিলেন, নাফিজ তো এখানেই, কিন্তু তার আগেই কবিতা তার মুখ চেপে ধরে এনাকে বলল, মামুনি আমি নাম্বার মেসেজ করছি বাই। তারপর মুখ ছাড়লেন আসাদ সাহেবের। আর ততক্ষণে এনাও কল করল নাফিজকে। আননোন নাম্বার দেখে নাফিজের বুঝতে বাকি রইল না এনাই কল করেছে, তাই সে কল রিসিভ করে উঠে গেল। কি হলো ব্যাপারটা আসাদ? যা দেখছ কবিতা, বুঝতে তো কিছু পারলাম না। আসাদ, তোমার মোটা মাথা দিয়ে বুঝতে পারবে ও না এসব, তুমি শুধু বিজনেসই দেখো। কবিতা, তো বুঝিয়ে দাও ব্যাপারটা। তোমাকে বলেছিলাম না কানাডা আমরা নাফিজের বাঙালি ফ্রেন্ডের বাসায় থেকেছি, এনাই সেই ফ্রেন্ড আর এনা জাহিনের ফুফাতো বোন, সেটা হাসপাতালে গিয়ে তো জানতেই পারলে। কবিতা, সবই বুঝলাম, কিন্তু এনাকে মিথ্যে বলে নাম্বার দেওয়ার উদ্দেশ্য কি? আসাদ, যা তুমি বুঝতে পারছো তাই। মেয়েটা নাফিজকে ভালোবাসে, আমি দেখেছি খুব যত্ন ও করে নাফিজের। পোশাকটা একটু উচ্ছৃঙ্খল কারণ থেকেছে তো বাহিরে। কেয়া রুম থেকে বেরিয়ে নিচেই আসছিল, মা বাবার কথা শুনে সিঁড়িতেই থমকে গেল। চোখ দুটে জ্বালা করছে, কিন্তু কেয়া তো ফুটবল হবার মেয়ে নয়, ভয় পাওয়া তার সাথে যায় না। খুব শীঘ্রই সে সব কাটা সরিয়ে ফেলবে জীবন থেকে, যেমনটা কাল করেছিল। নাফিজ এনাকে আবার ও সরি বলেছে থাপ্পড়ের জন্য, কিন্তু এনা এভাবে মানবে না, তাই কাল কফি ট্রিট চেয়েছে। রাতে নাফিজ ছাদে দাঁড়িয়ে আচরণ রেলিং ঘেঁষে। আকাশ পানে দৃষ্টি, চাঁদটা নেই আজ, তবে আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা বসেছে। মনটা খুব আনচান করছে, অস্থির হয়ে আছে। আচ্ছা, ছোটবেলায় তো বড় আম্মু বলতো মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, সত্যি কি হয়? তবে কি আমার মাও আছে এই তারাদের মাঝে? আজ খুব ইচ্ছে করছে আবার ছোট হয়ে যেতে, মাকে দেখতে ইচ্ছে করছে, ছবিতে দেখেছি শুধু মা বেঁচে থাকলে নিশ্চয়ই আমায় খুব আদর করত, মায়ের কোলে মাথা রেখে হয়তো বলতে পারতাম আমার কতটা কষ্ট জমেছে বুকটার মাঝে। বলতে পারতাম মাকে আমি কাউকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। আর তার কারণ কি জানো মা? তুমি নেই বলে আমি তার মায়ের কাছে বড় হয়েছি, তার ধারণা আমার কারণে সে তার মাকে ঠিক মতো কাছে পায়নি। আচ্ছা মা, তুমিই বলো, কোনো মাকে তার সন্তানদের মধ্যে ভেদাভেদ বৈষম্য রাখে নাকি সবাইকে সমান আদর করে? বড় আম্মু তো আমাকে আদর করেছে, যত্ন করেছে, তাই বলে কি কেয়াকে দূরে রেখেছে? নাফিজ আনমনেই ভেবে চলছে কথাগুলো, আর তখন তার পিছে খট করে দরজা খোলার আওয়াজ এলো। কেয়া এসেছে ছাদে। নাফিজ পিছন ফিরে কেয়াকে দেখল। নাফিজ নিচে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু কেয়া তাকে অবাক করে দিয়ে নাফিজের শার্ট খামচে ধরল। কেয়ার আচমকা এমন আচরণে নাফিজ অপ্রস্তুত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই কেয়া বলে উঠল, খুব স্মার্ট হয়ে গেছিস তাই না? মর্দান মেয়ে, খোলামেলা শরীরে আকৃষ্ট হয়ে গেছিস।
নাফিজ অবাক, কেয়া তাকে তুই করে বলছে, অথচ কানাডা যাওয়ার পর তো তুমি করেই বলতো। আজ সকালে ও বলেছে আর এখন তুই। তার চেয়ে ও অবাক হল তার এমন কথায়। সে কি বোঝাতে চাইছে? নিশ্চিত এনাকে ইঙ্গিত করে বলছে। কি হলো, চুপ করে আছিস কেন? ভুল বললাম? এনার অর্ধনগ্ন শরীর দেখেই তো পাগল হয়েছিস না? কেয়া। নাফিজ এবার কেয়ার হাত ছাড়ানোর চেষ্টা করছে শার্ট থেকে, কিন্তু কেয়া এবার সোজা কলার চেপেই ধরল। একদম কাছে চলে এলো নাফিজের আর বলল, কি খুব রাগ লাগছে? আমি ধরেছি বলে। এখন যদি এনা হতো তো কি করতি? ছাড়ানোর বদলে গায়ে গা মিলিয়ে আর কিছু বলার আগেই নাফিজ কেয়ার কোমর ধরে কেয়াকে ঘুরিয়ে রেলিংয়ে চেপে ধরল, আর কেয়া রিয়েক্ট করার আগেই আবার এক হাত দিয়ে তার গাল চেপে ধরল। কেন এত বাজে মন মানসিকতা রাখো সব সময়? কি পাও এসব ভেবে? এসবে কতটুকু শান্তি আসে মনে? তোমার কি মনে হয় না তোমার এমন চিন্তা ভাবনা অন্যায়? নাফিজ অগ্নদৃষ্টি নিয়ে তাকিয়ে কথাগুলো বলছে কেয়াকে। কেয়া যেন বলার শক্তি হারিয়ে ফেলেছে, শুধু অপলকভাবে দেখছে নাফিজকে। এই প্রথম নাফিজের এমন রূপ দেখল কেয়া। ছোট থেকে একসাথে বড় হয়েছে, সে এমন নাফিজকে জীবনে দেখেনি। ইনফ্যাক্ট মা বাবা ও বোধ হয় দেখেনি। নাফিজের রাগে চোখ দুটো তখন ও ভীষণ রক্তবর্ণ হয়েছিল। সে আবার ও বলতে লাগল, কেন করো এমন কেয়া? তুমি কি সবাইকেই ঘৃণা করো, নাকি শুধু আমায় ঘৃণা করো বলে আমার আশেপাশের মানুষগুলোকে ঘৃণা করো? যদি কারণটা শুধু আমি হয়ে তবে বলে দিও, সারা জীবনের জন্য দূর হয়ে যাব তোমার চোখের সামনে থেকে। বলেই নাফিজ হাতে বাঁধন আলগা করল, ছেড়ে দিল ও কেয়ার চলে গেল ছাদ থেকে। কেয়া এখন অস্থির দাঁড়িয়ে আছে সেখানেই, আর ভাবছে এ কোনো নাফিজকে দেখছে সে। তবে যাই হোক, এনার তো কিছু একটা করতে হবে। লোপার মতোই কিছু করবে ভাবছে, আর ঠোঁটের কোণে শয়তানি একটা হাসি ঝুলছে। পরদিন সন্ধ্যায় নাফিজ তৈরি হচ্ছে এনাকে ট্রিট দেবে বলে। ব্ল্যাক টি শার্ট আর নর্মাল একটা জিন্স পরনে, চুলগুলো ব্রাশ করা। ফর্সা শরীরে কালো রংটা যেন একটু বেশি আকর্ষণীয় লাগছিল নাফিজকে। কোনো রকম স্টাইল ছাড়া ছেলেটাকে স্টাইলিশ লাগছিল। বড় আম্মু নাফিজকে দেখে বুঝতে পারল কোথাও যাচ্ছে, তাই ডেকে বললেন, গাড়ির ড্রাইভার আসেনি আজ, তাই চাবিটা নিয়ে যায়, যেন নিজেই ড্রাইভ করতে হবে। নাফিজ বলল সে গাড়ি নিবে না, এমনিতেই যেতে পারবে। এমনিতেই ও নাফিজের আভিজাত্য বা শৌখিনতা জিনিসটা একদম পছন্দ না, সবসময় সাধারণ মানুষ হয়ে চলাফেরা করে। নাফিজ বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল, সাথে সাথে কেয়া ও গাড়ি নিয়ে পিছু নিল। কবিতা বেগম অনেকবার জিজ্ঞেসও করেছেন কোথায় যাচ্ছে, কেয়া কোনো জবাব দেয়নি, শুধু গাড়ির চাবিটা নিয়ে চলে এসেছে। নাফিজ একটা কফি হাউজের সামনে নামল, তখনই দেখল এনা ও গাড়ি থেকেই নামছে। এনার পোশাক দেখে নাফিজের আজও বিরক্ত লাগল প্রত্যেকবারের মতো, তবুও কিছু বলল না। সে ভাবে মেয়েটার মধ্যে কি এতটুকু কমন সেন্স নেই যে এমন পোশাকগুলো কানাডায় চললে ও আমাদের দেশে মানায় না? প্রত্যেকটা মানুষ কত বাজে নজরে দেখছে তাকে, কতটা কামুক নজরে দেখছে। এনা নাফিজকে দেখে এগিয়ে এসে বলল, কি হ্যান্ডসাম, এখানেই দাঁড়িয়ে থাকবে না, ভেতরে গিয়ে কফি ও খাওয়াবে? কেয়া তখনও গাড়ি থেকে বের হয়নি। নাফিজদের ভেতরে যেতে দেখে সেও গাড়ি পার্ক করে ভেতরে গেল, সাবধানে যেন এনা বা নাফিজ তাকে না দেখে। তারা যেখানে বসেছে তার সামনেই একটা টেবিলে বসেছে কেয়া নাফিজের পিছন দিকে। কেয়া তাই নাফিজ তাকে না ঘুরলে দেখবে না, আর কেয়াও নাফিজের দিকে পিছন রেখে বসেছে। নাফিজ বলল, কি খাবে বল? এটা কফি হাউস, এখানে কয়েক রকম স্ন্যাক্স ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এনা বলল, আর কিছু লাগবে ও না, শুধু কফি নাও, তোমার সাথে বসে এটাই যথেষ্ট। নাফিজ ওয়েটারকে ডেকে দুটো কফি আর দুটো বার্গার অর্ডার করল। একটা ওয়েটার কেয়াকে টসে জিজ্ঞেস করল, ম্যাম আপনার অর্ডার? কেয়া খুবই ধীর শব্দে বলল, একটা কফি। কথাটা ধীরে বললে ও নাফিজের টেবিল পাশাপাশি হওয়ায় সে একটু আওয়াজ পেল। তার মনে হল কণ্ঠটা খুব পরিচিত।
তুমি এখানে কখন এলে? আমি তো তোমায় বাসায় দেখে এসেছিলাম। কথাটা নাফিজ কেয়াকে বলল, কারণ কেয়া যখন কফি অর্ডার করছিল নাফিজ কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে কেয়াকে দেখে ফেলেছে। কেন আমি এখানে আসতে পারি না? নাকি কফি হাউসটা তুমি বুক করে নিয়েছিলে যে অন্য কেউ আসতে পারবে না? কপট রাগ দেখিয়ে বলল কেয়া, যেন তারা বুঝতে না পারে সে নাফিজকে ফলো করে এসেছে। বাই দ্য ওয়ে, আমি এখানে আমার কিছু ফ্রেন্ডসের সাথে দেখা করতে এসেছিলাম। তারা মনে হয় আসবে না। কেয়া ও আচ্ছা, কিছুটা বিরক্তি নিয়ে বলল এনা। কোনো সমস্যা নেই, তুমি আমাদের জয়েন করো যদি খারাপ না লাগে, নম্র সুরে বলল নাফিজ। সাথে সাথেই এনা নাফিজের হাত ধরে আর কিছু বলতে নিল। কেয়া তখনই সামনে এসে দাঁড়ালো নাফিজের, তারপর চেয়ার নিয়ে বসে পড়ল। এনা প্রচণ্ড রেগে যায়, কিন্তু নাফিজের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। নাফিজ আবার কেয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি কি নিবে কেয়া, কফি না অন্য কিছু? তোমরা যা নিচ্ছ তাই চলবে। কেয়া। তারপর তারা কফি নিল সবাই একসাথে। এনা চুপচাপ কফি খাচ্ছে আর রাগে নাক মুখ ফুলিয়ে রেখেছে। ব্যাপারটা নাফিজ আন্দাজ করে এনাকে বলল, তোমার কি মুড অফ? এনা কোনো জবাব দিল না, তবে কেয়া বিরক্ত হয়ে বলে ফেলল, মুড অফ হবে কেন, আমি আসছি বলে। এনা এবার ভ্রু কুঁচকে তাকালো কেয়ার দিকে, তারপর বলল, আমি তোমাকে কিছু বলার জন্য দেখা করতে এসেছিলাম, তবে তোমার মনে হয় কেয়াকে নিয়ে সময় কাটানোর ইচ্ছে ছিল তাই ওকে নিয়ে এসেছ। হোয়াট ননসেন্স! নাফিজ আমাকে কেন নিয়ে আসবে, আমি নিজেই এসেছি। চেঁচিয়ে বলল কেয়া। হেই প্লিজ, তুমি কিছু বলতে এসো না কেয়া, আমি নাফিজকে প্রশ্ন করছি, উত্তরটা সেই দিতে পারবে। এনা। কেয়ার রাগ এবার লিমিট ক্রস করার মতো হলো, তবুও নাফিজের দিকে তাকিয়ে চুপ হল। নাফিজ দুজনকে এভাবে তর্ক করতে দেখে বলল, তোমরা দুজন প্লিজ থামবে। আর এনা, আমি তোমাকে সরি বলেছিলাম আমার থাপ্পড়ের জন্য, কিন্তু তুমি সরির জন্য কফি ট্রিট চেয়েছো। এসেছি এখানে, যদি কেয়া আসে তো সমস্যাটা কোথায় বলবে আমায়? নাফিজ, আমি শুধু এক কাপ কফির জন্য আসিনি, এখানে এসেছি তোমার সাথে কিছু কথা বলতে, আলাদা একটু টাইম স্পেন্ড করতে। এনা, আমি ওই দিন তোমায় থাপ্পড়টা কেন মেরেছিলাম এত তাড়াতাড়ি নিশ্চয়ই ভুলে যাওনি, আশা করি সেরকম কিছু আর কোনো দিন ও বলতে চাইবে না। নাফিজ, তুমি কি আমাকে অন্য একটা মেয়ের সামনে অপমান করতে চাইছ? এনা। আমি তেমন কোনো কিছুই করতে চাইনি, তবে তুমি এরকম কিছু বলতে বাধ্য করছ। নাফিজ, কি এমন কথা যে এভাবে ঝগড়া করছো তোমরা, যেটা নিয়ে এটা পাবলিক প্লেস, সবাই দেখছে। কেয়া, দেখুক তাতে তোমার কি, তুমি চাইলে যেতে পারো, আমি তো তোমাকে আসতে বলিনি, যেচে কেন আসলে? ও আমি তো ভুলেই গেছি, তুমি তো আসবেই। নাফিজ এসেছে তাই? তোমার তো আবার এনগেজমেন্ট হয়নি, জাহিন ভাইয়ার তো অবস্থা খারাপ, তাই এখন তো অন্য কাউকে দরকার, আর সেটা তো ঘরেই আছে, তাই না? ঠাসস! এনা পুরো কথা বলার আগেই কেয়া এনাকে থাপ্পড় লাগায়। নাফিজ এমন ঘটনায় আশ্চর্য হয় এমন কাজে, আর সাথে সাথে কেয়াকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়, কিন্তু তার আগেই সে হাত নামিয়ে ফেলে। ভাবতে থাকে সে কি করতে যাচ্ছিল। কেয়া তাদের কথা শুনে রাগে ক্ষোভে বেরিয়ে যেতে নিলে নাফিজ পিছন থেকে কেয়ার হাতটা ধরে ফেলে। কেয়া হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে, তবুও ছাড়াতে পারেনি। এনার রাগে চোখ লাল হয়ে আসে, সে চলে যেতে নেয়, কিন্তু ফিরে এসে হঠাৎ নাফিজকে ঝাপটে গলা জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় নাফিজ থ হয়ে যায়। আর কেয়া তখনও নিজের হাতটা ছাড়াতে চায়, কিন্তু নাফিজ তখন ও শক্ত করে ধরে রাখে। আমি তোমাকে ছাড়া বাঁচব না নাফিজ, প্লিজ আমায় নিজের করে নাও। এনা। নাফিজ বাম হাতে কেয়াকে ধরে রাখায় ডান হাত দিয়ে এনাকে সরিয়ে দেয় আর খুবই শান্ত স্বরে বলে, সরি এনা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শুনে কেয়ার যেন পুরো দুনিয়াটাই ঘুরতে থাকে। কি বলল নাফিজ? সে কাউকে ভালোবাসে? তার নাফিজ অন্য কারো চোখ টলমল হয়ে আসে।
এনা আবার ও বলে ভুল করছো নাফিজ, সে তোমায় ভালোবাসে না, আমি তোমায় ভালোবাসি। ভুল করছো এনা তুমি, আমি জানি আমার বিশ্বাস সে আমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আমি জানি সে আমায় কখনো ফিরিয়ে দিবে না। নাফিজ: তাহলে প্রমাণ হয়ে যাক এখনই কে ভালোবাসে আর কতটুকু বাসে এনা। কেয়া এতক্ষণ নাফিজ আর এনার কথা শুনছিল কিন্তু কিছুই বুঝতে পারছে না। হঠাৎ হাতে টান অনুভব হয়। নাফিজ কেয়ার হাত ধরে তাকে সামনে ধার করায় আর চোখে চোখ রেখে বলতে শুরু করে, কেয়া আমার জীবনে প্রথম ভালো লাগার মেয়ে, ভালোবাসার মেয়ে, মনে আকাঙ্ক্ষা, স্বপ্ন আর বাস্তবতায় যদি আমার চাওয়া হিসেবে কোনো মেয়ে এসে থাকে সেটা কেবলই তুমি। আমার জানা নেই ভালোবাসার স্বীকারোক্তি কেমন হয়, জানি না কারো সাথে পথ চলতে হলে তার হাত ধরার অনুমতি কি করে চাইতে হয়, জানি না কারো ভালোবাসা পেতে তাকে কতটা ভালোবাসতে হয়, শুধু এইটুকু জানি আমার জীবনে ভালোবাসার প্রথম নাম বড় আম্মু, দ্বিতীয় নাম বড় আব্বু আর তৃতীয় নাম হবে আমার জীবন সঙ্গিনীর। তুমি কি হবে আমার সেই তৃতীয় ভালোবাসা? ঠাসস ঠাসস। পুরো কফি হাউস নিস্তব্ধ হয়ে গেছে কেক সেকেন্ডের জন্য। এনা এবার আর দাঁড়িয়ে থাকল না, সে নিজের পথে হাঁটা দিল একদম শান্ত হয়ে। নাফিজ দুই গালেই হাত রেখে দাঁড়িয়ে আছে আর বাকি টেবিলের লোকগুলো এখনো তাকিয়ে আছে নাফিজের দিকে। কেয়ার চোখে পানি ছলছল, হয়তো এক্ষুনি গড়িয়ে পড়বে। কিছুক্ষণ আগে কেয়া নাফিজকে কষে দুই গালে দুইটা থাপ্পড় মারে। নাফিজ ভালোবাসি বলছে এজন্য না, ভালোবেসে কখনো বুঝতে দেয়নি কেন, তাকে ছেড়ে চলে কেন গিয়েছিল তার জন্য, আর কেয়া তাকে সবসময় অবহেলা করছে তা মুখ বুঝে কেন সহ্য করেছে তার জন্য। এবার সেখানে উপস্থিত সবাই করতালি দিচ্ছে আর বলছে যেন নাফিজ কেয়াকে আবার প্রপোজ করে, তবে সেটা যেন হাঁটু গেড়ে বলিউড স্টাইলে করে। নাফিজ এবার এক কাপ কফি হাতে হাঁটু গেড়ে প্রপোজ করল, কারণ এইখানে কোনো ফুল বা অন্য কিছু পেল না প্রপোজের জন্য। আই লাভ ইউ কেয়া। আই লাভ ইউ টু নাফিজ। 1 মাস পর বাড়িতে হই হই ব্যাপার, পুরো বাড়ি নতুন বউয়ের মতো করে সাজিয়েছে। আজ কেয়া আর নাফিজের বিয়ে। ওই দিন কফি হাউজে প্রপোজের পর বাড়ি এসে নাফিজ আর কেয়া সবকিছু বলে কেয়ার বাবা মাকে। কেয়ার মাতে মহা খুশি হয়েছিলেন, কিন্তু ঝামেলা বাঁধালেন কেয়ার বাবা। তিনি বললেন আগে কেন বলেনি তারা, আর জাহিনের বাবা মাকে কি জবাব দিবেন এনার কথা, ও তিনি বলেছিলেন নাফিজের জন্য। সপ্তাহ খানেক তুমুল ঝগড়া হলো কেয়ার আর তার বাবার, তবে নাফিজ চুপ ছিল কারণ সে বড় আব্বুর ওপর কিছুই বলতে চায় না, তবে সবটা ঠিক সামলে নেন কবিতা বেগম। শেষ পর্যন্ত ছেলে মেয়ের খুশির কথা ভেবে আসাদুর রহমান ও মেনে নেন সবকিছু আর জাহিনের ফ্যামিলির কাছে মাফ চেয়ে নেন। জাহিন এখন মোটামুটি সুস্থ, তবে কেয়া নিজে গিয়ে সব সত্যিটা বলে দেয় জাহিনকে, সে নিজে মেরেছিল লোক ভাড়া করে। জাহিন প্রথমে চুপ ছিল, পরে বলল হয়তো আমার ভাগ্যে তুমি ছিলে না তাই এত কিছু হলো। আমি ভুলে যাব সবকিছু, ভয় পেও না, মাফ করে দিলাম। আমি আসলে তোমার ভালোবাসার অযোগ্য ছিলাম কেয়া শুরু থেকেই, তাই তো তোমার আগে ও কয়েকটা মেয়েকে ভালোবাসার নাম করে কষ্ট দিয়েছি। তোমার আর নাফিজের বিয়েতে আমাকে কিন্তু দাওয়াত দিতে ভুল করো না, আর ভালো থেকো। সকাল থেকে বাড়ি ভর্তি মেহমান, কারণ অনুষ্ঠান বাড়িতেই করা হচ্ছে আর মেহমান ও সব নিজেদের। নাফিজ একটা শেরওয়ানি পরেছে অফ হোয়াইট কালারের, মাথায় পাগড়ি, হাতে ঘড়ি আর নাগরা চটি ব্যাস। হঠাৎ পিছন থেকে কেউ নাফিজ বলে ডেকে উঠল। পিছন ঘুরেই নাফিজের উজ্জ্বল মুখটা কালো মেঘের ন্যায় হয়ে গেল। কারণ ডাকটা অন্য কেউ তার বাবা দিয়েছে, তাই সে খুশির মুহূর্তে ও বিষণ্ণ হয়ে গেল। কিন্তু বড় আব্বুর কারণে আর বেশিক্ষণ মন খারাপ থাকল না। শেষ পর্যন্ত মাফ করে দিয়ে বাবার সাথে ও কথা বলল নাফিজ। আজ সবাই খুব খুশি, বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি। কেয়ার সাজ ও কমপ্লিট কাজও চলে এসেছে। এখন শুধু বিয়ের কাজ সম্পন্ন করা বাকি। কেয়া তোমার সাথে কেউ দেখা করতে এসেছে।
কে? জানি না, তবে বলল সে নাকি তোমার বান্ধবী। আমি বলছি খালাম্মা বা কাউরে ডাইক্কা দেই, কইল না আগে কেয়ারে বউ সাজে দেখমু। কাজের বুয়া কথাগুলো বলল কেয়া কে, আর তখনই রুমে ঢুকল এনা। কাজের বুয়া চলে গেল। কংগ্রাচুলেশনস মিসেস কেয়া। ওহ না, এখন ও তো মিসেস হতে পারোনি। কেয়া হাসি মুখেই বলল হতে পারিনি, তবে হয়তো খুব শীঘ্রই হয়ে যাব। কেয়ার কথা শুনে জোরেই হেসে উঠল এনা। কেয়া কিছু বুঝতে পারল না, তাই আবার বলল কি হয়েছে, এভাবে হাসছ কেন? নাকি নাফিজকে না পাওয়ার শোকে পাগল হয়ে গেলে? এনা এবার আরও জোরে হেসে বলল আমি না তেমন বাংলা জানি না, তবে তোমার কথা শুনে একটা প্রবাদ খুব মনে পড়ছে, শুনবে? কেয়া একটু অবাক হয়ে তাকালো এনার দিকে। এনা এবার বলল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি কি জানো কেয়া কথাটা যে সত্যি? অবশ্যই আমি মানি এই কথাটা। কেয়া কেয়া আর ও কিছু বলতে যাচ্ছিল, তখনই এনা তার পার্সটা থেকে একটা রিভলভার বের করে কেয়ার দিকে ধরল। কেয়া চিৎকার করতে নিলে এনা বলল লাভ নেই কেয়া, তোর টাইম এখানেই শেষ। নাফিজকে আমি কখনো তোর হতে দিব না। ভাগ্যিস আর জাহিনের লাইসেন্স করা রিভলভারটা পেয়েছিলাম, অবশ্য এটা না পেলেও আমি আজ তোকে খুন করতামই যে করেই হোক। কাজী বিয়ে পড়ানো শুরু করবে বলে নাফিজকে নিচে যেতে বলেছে, তাই নাফিজের কজন বন্ধু ওপরে এসেছে নাফিজের রুমে। নাফিজকে নিয়ে তারা নিচে যেতে পা বাড়ায়, আর তখনই খুব জোরে একটা আওয়াজের উৎসটা আসে কেয়ার রুম থেকে। বুঝতে পেরেই নাফিজ ছুট লাগায় কেয়ার রুমের সাথে তার বন্ধুরাও। দরজা খুলতেই নাফিজের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসে। কেয়ার নিথর দেহটা নিচে পড়তে থাকতে দেখে, আর নাফিজের বন্ধুদের মধ্যে একজন থাকে শাওন। সে কিছুদিন আগেই পুলিশ ট্রেনিং থেকে এসে নিউ জয়েন করেছে। সে কৌশল করে এনাকে পিছন থেকে ধরে ফেলে, আর সাথে সাথে কেয়াকে হসপিটালে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে সবাই। শুধু শাওন এনাকে নিয়ে থানায় যায়। মুহূর্তেই বিয়ে বাড়িটা মৃত্যুপুরীতে পরিণত হয়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে কেয়ার বাবা মা, নাফিজের বাবা, কিছু নিকট আত্মীয় আর নাফিজের বন্ধুরা। হঠাৎ নাফিজ হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। থানায় একটা সেলের সামনে দাঁড়িয়ে আছে নাফিজ। এনা সেলের ভেতরে। নাফিজ শাওনকে বলে সেলের ভেতরে ঢুকে, সাথে শাওন আর একটা মহিলা পুলিশ। কেন করলে এমন? কেন মারলে কেয়াকে? নাফিজ কেন করব না, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে তার হতে কি করে দিতাম? এনা নাফিজ রাগে ফেটে যাচ্ছে, তবুও শান্তভাবে বলল আমি তো তোমায় বলেছিলাম আমি কেয়াকে ভালোবাসি, তবু ও কেন করলে এমন? আমি সহায় করতে পারবো না তোমায় ওই ব্লাডি বি। কথা সম্পূর্ণ হওয়ার আগেই নাফিজ ডানহাতে গলা চেপে ধরল এনার। সাথে সাথে শাওন আটকানোর চেষ্টা করল নাফিজকে, কিন্তু ব্যর্থ হল, আর নাফিজ উন্মাদের মতো চিৎকার করতে লাগলে এনার গলা চেপে ধরেই। তোকে আমি মেরাই ফেলবো, খুন করে ফেলবো, আমার কেয়ার কিছু হলে বাঁচতে দিব না আমি তোকে। তুই কারো ভালোবাসার যোগ্য না, তুই আমার, তুই শুধু ভালোবাসার অযোগ্য, শুধুমাত্র ঘৃণার যোগ্য। আমি ভাবতাম তোর শুধু পোশাকটাই নোংরা, কিন্তু না, তোর মনটাও নোংরা। তুই তো কেয়াকে গুলি করিস নি, করেছিস আমার প্রাণপাখিটাকে। ওর কিছু হলে আমি বাঁচব না, আমি মরে যাব রে। কেন করলি তুই এইটা? আমাকে মেরে ফেলতি, ওকে ছাড়া আমি কি করব রে? অনেক সাধনার ভালোবাসা কেয়া আমার, কেন করলি তুই এইটা? নাফিজ একাধারে কান্না করছে আর চিৎকার করে বলছে এগুলো, তবুও এনার গলা ছাড়ছে না। এনার শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা দেখে শাওন চিল্লিয়ে আরও দুজন কনস্টেবলকে ডাকল। তারপর তিনজন মিলে নাফিজকে বের করল সেল থেকে, আর এনার দম বন্ধ হয়ে যাচ্ছিলে প্রায়, তাই মহিলা পুলিশটি এনাকে বসিয়ে পানি দিল। নাফিজ এখন স্থির হচ্ছে না, আর তখনই এক বন্ধ কল দেয় শাওন। নাফিজের পকেট থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করে। কেয়ার অপারেশন সাকসেস হয়েছে, তবে এখনও সেন্স আসেনি। নাফিজকে নিয়ে শাওন হাসপাতালে গেল। সবাই রাত পর্যন্ত অপেক্ষা করল। রাত প্রায় 10টা বাজে কেয়ার সেন্স আসল। তারপর নাফিজের সাথে বাবা মায়ের সবার সাথে একটু একটু কথা বলল।
তখনই শাওন বলল, কেউ যদি কিছু মনে না করে তো আমি একটা কথা বলবো। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে। এবার সে বলল, যা হয়েছে হয়েছে, অনেক বড় একটা ফাড়া কেটেছে, তাই আমার মনে হয় শুভ কাজটা এখন করে ফেলা উচিত। মানে বর কনে দুজনকে আর ওয়েট করানোর চেয়ে ভালো বিয়ে করিয়ে বাসায় নিয়ে যাবেন নতুন বর বউকে। সবাই ভাবছে ছেলেটা কি পাগল নাকি, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার সময় আছে। কিন্তু তখনই কেয়ার বাবা বলে উঠলেন, শাওন, তাই করব। শাওন এবার বলল, আঙ্কেল সব ঠিক আছে, কিন্তু কাজী। তখনই নাফিজের আরেকটা বন্ধু বলল, আমার চাচু তো আছেই, আমি গিয়ে নিয়ে আসছি, 10 মিনিটের রাস্তা, আমি 20 মিনিটেই ব্যাক করব বলেই চলে গেল। রাত 12টা কেয়ার কেবিনে বসে আছে। কেয়ার পাশে বসে আছে নাফিজ, তার বাবা আর কেয়ার বাবার সাথে কাজী। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শেষ করল আর শাওন গিয়ে মিষ্টি নিয়ে আসলো। সবাই মিষ্টি মুখ করে কেবিন থেকে বেরিয়ে এলো, শুধু কেয়ার পাশে চুপচাপ বসেছিল নাফিজ। কেয়া শোয়া থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু নাফিজ দিল না, উঠতে বলল, কিছু লাগবে? কিছু বলবো। কেয়া, শুয়ে থেকেই বলো, আমি শুনছি। কেয়া নাফিজকে ইশারা করল একটু ঝুঁকতে। নাফিজ ও নিচে ঝুঁকল। কেয়া আস্তে করে নাফিজের গালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। নাফিজ এবার কেয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল আর বলল, আমিও খুব ভালোবাসি। সমাপ্ত।